আমার আছে ফিউচার প্ল্যান, সেটা হয়তো লাস্টে আপনাদের বলবো যে এই প্ল্যানটা কি। এটা আসলে বিগ একটা প্ল্যান। ইনশাল্লাহ ভালো একটা ফিউচার এটা আশা করতেছি। এটা শুধু বিজনেস না, এটা পরকালীন চিন্তা নিয়েও আমি একটু ভাবতেছি। তো এটা হলো আমার মোটামুটি একটু বায়োডাটা, এবং আমরা এখন চলে যাব আমাদের যেটা আমি আপনাদের দিতে চেয়েছি, বিশেষ করে মার্কেটিং ম্যাজিক বইটা, কোর্স কাঞ্চন স্যারের স্পেশাল একটা এডিশন। কারণ আমি স্পেশাল এডিশন এই জন্য বলবো, আমি যেহেতু ট্রেনিং করেছি অন্য অন্য জায়গায় এবং বিজনেস সম্পর্কে, তাতে আমার সহজে রিলোড হতে ভালো লাগতেছে, অর্থাৎ এখানে যেতে এবং এইগুলা পড়তে আমার খুব ভালো লাগতেছে। এই জন্য চাইলাম যে আমি যেহেতু ভালো বুঝতেছি একটু একটু হইলেও, এই জিনিসটা আমরা যারা একসাথে উদ্যোক্তা লাইভ করতে চাই, বিশেষ করে লানোবার থেকে ট্রেনিং করেছি বা অন্যান্য জায়গায়, তারা যাতে এই জিনিসটা নিয়ে একটু কাজ করতে পারি। অর্থাৎ আমি যতটুকু বুঝেছি, হয়তো এর চাইতে আরো মানুষ আছে আরো ভালো বুঝবে, তো একটু হলেও শেয়ার করা যে আমি এইটা বুঝেছি, হয়তো কোনো না কোনো ক্ষেত্রে আপনার বিজনেসের ক্ষেত্রে একটু হলেও লাভ হবে। এবং কেন করেছি, কারণ আমি এটা দেখতেছি যে কোর্স কাঞ্চন স্যার এটা লাখ টাকা বইয়ের দাম দিয়েছে, আসলে লাখ টাকা না, এটা আরো ভ্যালু হওয়া দরকার ছিল। মানে তার বইয়ের যে লাখ টাকা দিয়েছে, আমি মনে করি আরো ভ্যালু হওয়া দরকার ছিল, বিকজ এটাতে একেবারেই এ টু জেড দেওয়া আছে। একজন এন্টারপ্রেনিউর একেবারে শুরু থেকে একেবারে হাই লেভেলের বিজনেস করা পর্যন্ত আমি মনে করি এখানে অনেক লার্নিং দিয়েছে। এবং এই লার্নিং গুলো এমনও যে এটা অনেক সময় ব্রেভ এর লার্নিংটাও আছে। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় নিতে পারি না, অনেক লার্নিং নিতে পারি না। এই জিনিসটা আমি বুঝেছি রাশেদা আপার কাছে, যে কারণ কিছু কিছু লার্নিং আছে খুব শর্ট সার্ট দিয়েছে, বাট এইটার ডিপ অনেক বেশি। এটা প্রচন্ড আকারে ডিপ। আমরা যদি এই জিনিসটা এইভাবে ধরে ধরে না করতাম, তাহলে হয়তো বা বুঝতাম না। এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি, আমাদের যে স্যার গ্রোথ চ্যালেঞ্জটা দেয়, প্রত্যেক বছর একটা করে গ্রোথ চ্যালেঞ্জ দিয়েছে, এবং কিছুদিন আগেও স্যার হয়তো পে পে ফার্স্ট না দিয়ে পে লাস্টে দিয়েছিল, অর্থাৎ আগে লাস্ট, আপনি আগে কোর্স দেখেন দেন তারপরে পে করেন, এরকম একটা দিয়েছিল খুব রিসেন্ট টাইমে। এইখানে যে স্লাইড গুলো এবং যে সেশন গুলো, এইটা আবার পরবর্তীতে যখন আমরা রাশেদা ম্যামের কাছ থেকে এটা দেখেছি, তখন বুঝেছি যে এটা কি পরিমাণ ভ্যালু দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রথম বুঝি নাই। আমি তো প্রথম সেশন যখন যুক্ত হয়েছিলাম এর আগের বার, তখন এর মধ্যে আমি একেবারেই ঢুকতে পারি নাই, শুধুমাত্র শুনেছি, দেখেছি, বুঝেছি যতটুকু। বাট যখন আমি এটা ডিপ ডাউনে গেলাম রাশেদা ম্যামের কাছ থেকে, তখন বুঝলাম যে এইটা কি পরিমাণ ভ্যালু দেওয়া। এর মধ্যে স্যারের অনেক কিছু দেওয়া, বাট আমরা হয়তো এটা নিতে পারি না। এবং মজার ব্যাপার হইলো, এইটা পরবর্তী আমি রিলোড করতে পেরেছি। আমি যখন ফাহমিদ আল নাইমের কোর্স করি, আপনারা জানেন স্টেপ আপ বাংলাদেশে খুব ভ্যালুয়েবল একটা কোর্স দিয়েছিল, এবং সেটার ওয়ার্কশপ 2 তে আমি ছিলাম। এবং আমি জানি উনি একটা কোর্সে, আমি যদিও আই গেস মানুষ বলেছে তাই, যে একটা কোর্সে উনি কয়েক কোটি টাকা আর্ন করেছে। তো সেই কোর্সের একজন মেম্বার আমি ছিলাম। তো আমি দেখেছি উনি 6 মান্থ, আমাদের যে 6 মান্থ বলবো না, এখনো যেহেতু কোর্স দিচ্ছেন উনি, যে যে কোর্সের ভিডিও গুলো বা যেগুলো দিয়েছে, উনি 10টা ক্লাস ফ্রি রেখেছিল। এই 10টা ক্লাসের খুব হাই ভ্যালু জিনিস এই ফ্রিতে দিয়েছে। দেওয়ার পরে মানুষকে অ্যাটেনশন করে একেবারে ওই জায়গাটাই নিয়ে গেছে। অ্যাট্রাকশন অফার বলা হয় এটা, অফারের ভাষায়। তো এইটা উনি 10টা সেশনে যা দিয়েছে, এটা খুব হাই ভ্যালুর জিনিস। পরবর্তীতে আমরা যে সেশন করতে করতে যে বুঝেছি যে এই জিনিসেরই পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে উনি এতদিন ধরে আমাদের লার্নিং দিয়েছে। তাহলে বুঝতে হবে যে একেবারে সামারিটা, যারাই কোর্স বিজনেসে আসে না কেন, সামারিটাই আমাদের হাতে উঠাইয়ে দেয়। বাট আমরা এই জিনিসটা কতটুকু নিতে পারি, যেমন আমি যদি বলি, কোর্স কাঞ্চন স্যার আমাদের আসলেই খুব ডিপ ডাউন সামারি, এই যে শর্ট শর্ট কোর্সে আমাদের দিয়ে দেয়। কিন্তু আমরা যদি এখান থেকে সুন্দরভাবে বুঝে বুঝে নিই, অনেক ক্ষেত্রে আমরা নিজেরা এটা বুঝতে পারি না, ডিপ ডাউনে যেতে পারি না, একবার দুইবার দেখি, কিন্তু আসলেই খুব ভ্যালুয়েবল জিনিস। এটা বুঝতে পারতাম না যদি আমি রাশাদা খানম ম্যামের কাছে না যেতাম। অর্থাৎ আমি এই ব্যাপারগুলো অনেক আগেই, বিশেষ করে কোর্স করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো অনেক কিছুই একটু একটু জানতাম, কিন্তু কিছু কিছু ডট ছিল, এই ডট গুলো কানেক্ট করা, ওনার কোর্সে যে জিনিসগুলো শিখেছি কিছু ডট কানেক্ট করা, তাছাড়া মোটামুটি আমার জানা ছিল আলহামদুলিল্লাহ। তো যেহেতু সফলতার সাথে শেষ করেছি, আমরা এখন মার্কেটিং ম্যাজিকের দিকে যাব। আমরা ভূমিকাটা পড়বো না, কারণ আমাদের বই হয়তো বা সবাই পেয়ে যাব, এবং অলরেডি হয়তো আছেও। তো আমরা ভূমিকা যেহেতু পড়বো না, আমরা একেবারেই অধ্যায় 1 থেকে শুরু করবো ইনশাল্লাহ তাআলা। ভূমিকা পড়তে গেলে আমাদের বেশ সময় চলে যাবে। তো আমরা অধ্যায় 1-এ
যেটা লিখছেন স্যার, দ্য সোর্স কোড অফ বিজনেস, দ্য সোর্স কোড অফ বিজনেস, ইভেন আপনার জীবন ও রাষ্ট্র ব্যবস্থারও। আমি একটু পরে স্লাইড যাব, আমি যেগুলো রেফারেন্স স্যার দিয়েছে বিশেষ করে সেই রেফারেন্সের প্রত্যেকটা আমার স্লাইড রেডি করা আছে। ইনশাল্লাহ ওই স্লাইড গুলো আমি একটা একটা করে আপনাদের দিব। আপনারা কি সাউন্ড কম শুনছেন? একটু সাউন্ড দিবেন বা রিয়াক্ট করবেন, সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা। নেটওয়ার্ক ইস্যু তো, সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ স্পষ্ট। হ্যাঁ জি, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। তা আমরা চলে যাব, আপনি যা ভাবছেন তা নয়, আপনি যা দেখেন, দেখে দেখে ভাবতে শিখেছেন সেটাই মার্কেটিং। আমরা একেবারেই অধ্যায় একের থেকে চলে যাব। একটু ইনফরমেশন দিই, আমরা যারা মর্নিং সেশনে করি তারা প্রতিদিন একটা করে অধ্যায় ওখানে আমরা শেষ করি ইনশাল্লাহ। আরো মর্নিং সেশনে যারা যুক্ত হয়, এখানে সময় স্বল্পতার কারণে আমরা বেশি করে যেতে পারি না। এই টোটালি একটা রিভাইজ আমরা এখানে দেবো, আরো কিছু এখানে অ্যাড করেছি, সবগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। যারা মর্নিং সেশনে থাকেন তারা অলরেডি এগুলা সেশনে পেয়েছেন। আমি সবগুলো একসাথে এই রাতে করতেছি ইনশাল্লাহ তাআলা। তো আপনি যা ভাবছেন তা নয়, আপনি যা দেখে দেখে ভাবতে শিখেছেন সেটাই মার্কেটিং। পৃথিবীতে যা কিছু আপনি পছন্দ করেন, ব্র্যান্ড, ফ্যাশন, বস, বিশ্বাস, সবকিছুর পেছনে আছে এক অদৃশ্য ইঞ্জিন, মার্কেটিং। মার্কেটিং মানে শুধু বিজনেস বা পণ্য বিক্রয় নয়, মার্কেটিং মানে আপনি কিভাবে ভাবেন, কেন একটা প্রোডাক্টের প্রেমে পড়েন, কেন একটা দেশে বিপ্লব হয়, কেন টিকটকে ট্রেন্ড গড়ে, সবকিছুর মূল কারিগর। অ্যাপেল বলে থিঙ্ক ডিফারেন্ট, অথচ আপনি বলেন আইফোন ছাড়া আমার স্ট্যাটাস ঠিক থাকে না, ম্যাকবুক ছাড়া আমার চলে না। ভাবুন তো, কে শেখালো এই চলা আর না চলার ব্যাপারটা? মার্কেটিং ইজ নট এ টুল, ইটস দি সফটওয়্যার ফর সোসাইটি। মার্কেটিং কোনো হাতিয়ার নয়, এটি সমাজের একটি সফটওয়্যার। আপনি যা ভাবেন সেটাই মার্কেটিং এর বিজয়। আমি যেটা ভাবি সেটাই মার্কেটিং এর একটা বিজয়। একটা প্রশ্ন করি, আপনি কি আজকে আপনার নিজের মতো করে ভাবছেন, নাকি কারো শেখানো শেখানো মতো ভাবছেন? আপনি যেটাকে নিজস্ব পছন্দ ভাবছেন, হতে পারে সেটা 10 বছর আগে এক মার্কেটার আপনার ব্রেইনে ইমপ্ল্যান্ট করে গেছে। জীবনে সবচেয়ে গোপন সিদ্ধান্তগুলোর পেছনে কি আছে জানেন? আপনি যে ফোনটা ব্যবহার করেন, যেসব ড্রেস পরিধান করেন, প্রেমের পড়ার স্টাইল, চাকরি ধরন, এমনকি আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন, এই সব কিছুর সোর্স কোড কি মার্কেটিং? এর সোর্স কোড মার্কেটিং। আপনার ভাবনাকে যদি কেউ প্রোডাক্ট বানিয়ে ফেলে, আপনি তখন শুধু কাস্টমার না, আপনি একটা প্রোগ্রাম মেশিন হয়ে যাবেন। এটা মার্কেটিং এর প্রথম বিজয়। আপনি যদি অ্যাপেল ব্যবহারকারী হন, মনে পড়ে কেন ব্যবহারী হন, মনে পড়ে কেন প্রথমবার আইফোন কিনেছিলেন? বিকজ ইট স্মুথ, এটা মসৃণ। বিকজ এভরিওয়ান হেড ইট, কারণ সবার কাছে এটা ছিল। বিকজ স্টিভ জবস ওয়াজ এ ভিশনারি, স্টিভ জবস ভিশনারি। বিকজ অ্যাপেল ফিল প্রিমিয়াম, কারণ অ্যাপেল কি প্রিমিয়াম বোধ হয়, মানে ফিলটা প্রিমিয়াম দেয়। এরকমের কারণে কি, এই যৌক্তিক কারণে কি আপনি এগুলো নিয়েছিলেন? আপনার উত্তর যেটাই হোক, সবটাই একটা পারসেপশন আর্কিটেক্ট তৈরি করে দিয়েছে। আপনি কিনেন বিশ্বাস, পণ্য বা সার্ভিস তার বাই প্রোডাক্ট। অর্থাৎ আপনি কোনো কিছু কিনবেন, সেটা প্রোডাক্টটা অবশ্যই বিশ্বাসের উপরে আসবে। একটা পারসেপশন, এই আর্কিটেক্ট এই মাইন্ডের উপরে বিল্ড করা। অর্থাৎ আমরা যদি বলি, দেখা যায় যে আমরা অ্যাপেল ব্যবহার করে নিজেকে একটা অন্যরকম লেভেলের নিয়ে যাই। নিজেকে মনে করি যে আমি এইটা কিনে এত স্যাটিসফ্যাকশনের জায়গা পেয়েছি। আমার মনে হয় এইগুলা মানে এমন ভাবে দিয়েছে আমাদের যে এইটা ছাড়া আমি ভাবতেই পারি না। এরকম হয়তো অনেকেই আইফোনের জন্য আত্মহত্যাও করছে, আমরা দেখেছি। অ্যাপলের দুনিয়ায় কাঁপিয়ে দেওয়া সেই থিঙ্ক ডিফারেন্ট ক্যাম্পেইন 1997 সালে প্রচার হয়।
আচ্ছা, আপনার থিম, এই যে থিং ডিফারেন্ট, এই ডিফারেন্ট ক্যাম্পেইনটা কেউ দেখেছেন? একটু রিয়াক্ট করবেন, দেখেছেন কি? যদি না দেখেন তাহলে আমি একটু দেখাই দিতে পারি অবশ্য। থিং ডিফারেন্ট কি ছিল ওখানে? এমন এমন কিছু দিয়েছিল যেটা ওই সময়ের প্রায় কতজন, 17 জন পৃথিবীতে যারা বড় বড় ভূমিকা রেখেছিলেন, পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন, আলবার্ট আইনস্টাইন বা আরো অনেক বড় বড় যে লোকগুলা ছিল, তাদের নিয়ে একটা বিজ্ঞাপন উনি করেছিলেন। তাদের তাদের কিছু অ্যানিমেশন ভিডিও, তাদের কিছু পিকচার দিয়ে উনি এই একটা দুনিয়া কাঁপানো একটা থিং ডিফারেন্ট ক্যাম্পেইন করেছিলেন। অ্যাপলের ইতিহাসে সবচেয়ে আইকন মার্কেটিং ক্যাম্পেইন হিসেবে বিবেচিত হয় এই থিং ডিফারেন্ট। এই বিজ্ঞাপন সেট করে দিয়েছিলেন অ্যাপলের ন্যারেটিভ, আজকের গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড হওয়ার ভিত্তি। এখানে বোঝা যাচ্ছে যে এই একটা বিজ্ঞাপন, এই একটা বিজ্ঞাপন অ্যাপলকে একেবারে নাম্বার ওয়ান ব্র্যান্ড করে দিয়েছিলেন। এটি স্টিভ জবস নিজে লিখেছিলেন, এইটা নিজে লিখেছিলেন, কিন্তু ভয়েস দিয়েছিলেন আর একজন, রিচার্ড জেফার্স। এর ভয়েস আরেকজন দিয়েছিলেন। অর্থাৎ দেখেন, আমরা করি কি বিজনেসের ক্ষেত্রে, এখানে একটা শিক্ষণীয় ব্যাপার। আমরা প্রথম বিজনেস করতে যে আগে দেখি কে কন্টেন্ট দিচ্ছে, কে ভালো প্রোভাইড করতেছে, সেই সব জায়গায় যেয়ে আমরা কন্টেন্ট মেক করি। বাট দেখেন স্টিভ জবস সে বিজনেস কিভাবে নিজের মতো করেছে। কারণ আপনি দেখবেন যে একটা প্রোডাক্ট যখন আপনি দরদ দিয়ে কাজ করবেন, আর একজন সেই দরদ দিয়ে কাজ করবে না। একেবারেই কম, এরকম লোক খুবই কম যারা আপনার মতো দরদ দিয়ে কাজ করবে। আপনার টিম হতে পারে, তো কিছু কিছু বিষয় আপনার নিজের হাতে করতে হবে। তার একটা উদাহরণ আমি দেবো যে কিভাবে এটা সমস্যায় পড়ে। এক সময় হয়তো এটা বলবো যে আমার এরকম, আমি একজনের উপরে একেবারে পূর্ণ বিশ্বাস করে আমার একটা প্ল্যাটফর্ম তার উপরে দিয়েছিলাম, বাট এইটা রিকভার করতে আমার বেশ হ্যাসেল আমার এই মুহূর্তে যাচ্ছে, এই রিসেন্ট টাইম। কারণ তাকে বিশ্বাস করেছিলাম, করে আমি আমার প্ল্যাটফর্মটার দায়িত্ব তাকে দিয়েছিলাম, যে সকল দায়িত্ব, ইভেন এমন একটা দায়িত্ব দিয়েছিলাম যে আমার অবর্তমানে টোটাল সকল সিদ্ধান্ত সে নিবে। এই সিদ্ধান্ততে যেহেতু এটা অনেক লোক এখানে যুক্ত ছিল, অনেক এমপ্লয়ার, সেই তাদের একটু সমস্যা ছিল, এমপ্লয়ার বলবো না, মানে যেহেতু এখানে বিজনেসের প্রবলেম, আমার সেল জেনারেটের প্রবলেম, যে এমপ্লয়ার গুলো ছিল তাদের মাইন্ড হিট হয়েছিল অনেক কিছু, এবং লাস্টে করে এখান থেকে কিছু লোক রাগবাগ করেও লিভ নিয়েছিল। তো এই ব্যাপারটা দেখেন, স্টিভ জব নিজে একজন ভিশনারি, সে একটা অ্যাপলের একটা প্রতিষ্ঠান করলো বা করেছে, সেই সময় সে ভয়েস আসছে একটু, রাইট ভাই? হ্যাঁ, স্টিভ জবস তিনি তার দরদ দিয়ে এখানে তার কন্টেন্টটা রেডি করলো। আর কন্টেন্টটা এরকম হলো যে দুনিয়া জাগরণ, একেবারে দুনিয়া সেই সময়ে থিং ডিফারেন্টের উপরে আর কেউ হলো না, এবং একটা ক্যাম্পেইন তাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে তার ব্র্যান্ডটাই নাম্বার ওয়ান হয়ে গেল, এবং এখনো পর্যন্ত নাম্বার ওয়ান। তাহলে ভিশনারি কি ছোটখাটো ভিশনারি? আমরা যখন একটা প্ল্যান করব, তখন আমাদের ব্রেনের এই সুযোগটা কি আমরা দিই? আমরা প্রথমেই চিন্তা করি কোথার থেকে শর্ট জিনিসগুলো নিয়ে ফেলবো, এই মুহূর্তে কে অ্যাড দিচ্ছে এই অ্যাডের কাছে চলে যাব, কে কন্টেন্ট লিখতেছে তার কাছে চলে যাব। অথচ নিজের কন্টেন্টটা যদি আমি সুন্দর করে করতে পারি, নিজে বুঝে বুঝে, যে আমি জানি তো কোন জায়গায় আমি দিতে পারি মানুষকে, এইটার উপরে বেস্ট আর কিছু হতে পারে না। তার উদাহরণে স্টিভ জবস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বিজ্ঞাপনে পৃথিবীর সবচেয়ে বেশি মডেল বা আর্টিস্ট ব্যবহার করা হয়, কিন্তু কাউকে এক টাকাও পেমেন্ট দেওয়া লাগেনি। কি ভয়ঙ্কর সুন্দর প্ল্যান! এখানে দেখেন কোরসান স্যার বলতেছে যে এই বিজ্ঞাপনটা পৃথিবীর সবচাইতে বেশি মডেল ও আর্টিস্ট ব্যবহার করা হয়, যারা স্ব জায়গায় একেবারে পৃথিবীকে লিড দিচ্ছে, এরকম মানে সর্ব জায়গায় থেকে তারা পৃথিবীর সব জায়গায় বেস্ট অবস্থানে আছে, তাদেরকে নিয়ে সে মডেল হিসেবে এবং আর্টিস্ট হিসেবে ব্যবহার করছে, কিন্তু কাউকে এক টাকাও পেমেন্ট দেয়নি। কি ভয়ঙ্কর সুন্দর প্ল্যানটা দেখছেন? দুনিয়া কাঁপানো মানুষদের নিয়ে এসেছে এক ক্যাম্পেইনে, যারা দুনিয়া কাঁপিয়েছিল তাদেরকে এক ক্যাম্পেইনে সে নিয়ে এসেছে লেভেলে। এই লেভেলের মানুষদের সাথে অ্যাপল নিজেকে দেখিয়ে মানুষের পারসেপশনের একটা জায়গা নিতে পেরেছিল। অর্থাৎ এইরকম লেভেল যখন মানুষের
ভাবনা চিন্তা দিয়ে সে ক্যাম্পেইন রেডি করলো, তখন হইলো কি ওইটা মানুষের অন্তরে ঢুকে গেল, একটা পারসেপশনের জায়গা নিয়ে নিল। তো এইটা আসলে 17 জন এখানে শিল্পী ছিল, এখানে নৃত্যশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, তার প্রথম নারী পাইলট, তারপরে মানে এক কথায় সমাজে যারা সব জায়গায় ভূমিকা রেখেছে তাদেরকে নিয়েই তিনি এই ক্যাম্পেইনটা করেছিলেন। মাথা নষ্ট লিস্ট, মাথা নষ্ট লিস্ট, ওরে ভাবাগো, ভাবাগো মানে পৃথিবী বদলে দেওয়া আইকনিক চরিত্রগুলো একসাথে, বাবাগো। এরা সবাই থিঙ্ক ডিফারেন্ট করে দুনিয়া বদলে দিয়েছে। অর্থাৎ দেখেন এনার কনসেপ্টটা কোথা থেকে এসেছে। এরা যেহেতু পৃথিবী বদলে দিয়েছে, এদের থিঙ্কটাই ডিফারেন্ট, এদের অবস্থাই ডিফারেন্ট, চিন্তা ভাবনায় ডিফারেন্ট, সবকিছুই ডিফারেন্ট, এই জন্য পৃথিবীকে বদলে দিতে পেরেছে ওই সময়। এই লোকগুলোকে তিনি এক জায়গায় নিয়ে আসলো যে তাদের ডিফারেন্ট চিন্তা। তাহলে আপনার কেন ডিফারেন্ট চিন্তা নাই? ডিফারেন্ট চিন্তাটা কিরকম, যে আপনি যে চিন্তাটা করতেছেন, আপনি অ্যাপেলের সাথে কানেক্ট হইলে আপনার এই চিন্তাটা ওই ব্র্যান্ডিং এর ব্যাপারটা যায়, যে আপনি অন্য কিছু নেন, যেটা আছে ওটা ছেড়ে দেন না ভাই, দিয়ে এই জায়গাটায় আসেন। ঠিক এই জায়গাটা ওনারা রেডি করে ওই জায়গাটা এমন ভাবে প্রোডাক্টের প্রাইস করছিলেন, সেটা একেবারে প্রিমিয়াম সিগমেন্টে। এর জন্য ওনাদের ওই ওয়ান বাই ওয়ান জিনিসটা এইভাবে মানুষের ভিতরে ঢুকছে। অ্যাপেলের ভাষায় এরা কেউ নিয়ম মানেনি, অর্থাৎ এরা কেউ নিয়ম মানেনি। অ্যাপেল যে ক্যাম্পেইনটা করছে, আসলে যদি নিয়ম মানার কথা বলা হয় তাহলে দেখা যায় যে অনেক কিছু ব্যারিয়ার আমাদের সারাউন্ডিং থেকে অনেক কিছু আমাদের চেপে ধরে। যারা এই সারাউন্ডিং থেকে চলে আসতে পারে তারাই কিন্তু নিয়ম না মেনেই চলে আসে। সমাজের চোখে এমন ব্যক্তিগুলো এখানে হয় যে তারা প্রবলেম ফিল করে, অর্থাৎ সমাজের চোখে তারা কিন্তু এমন লোক যে তারা একেবারে প্রবলেম ফিল করতেছে, এরকম ওই অবস্থা ওই সারাউন্ডিং থেকে। ঠিক এরা অন্যরকম, কিন্তু এদের ভিন্নভাবে ভাবা বদলে দিয়েছে পৃথিবী। এরা যে অন্যভাবে ভেবেছে দেখেন, যদি আমরা তো দেখে আমরা যদি দুনিয়া জুড়ে মানুষের ভাবা শুরু করে দিল, আমিও অন্যরকম, মানে অ্যাপেল বোঝাইলো এই অ্যাড দিয়ে যে আমিও ঠিক ওদের মতো অন্যরকম। তাদের ভাবনার একটা প্রভাব আমাদের মাইন্ডে আসলো, দেন তারপরে কি আমরা অ্যাপেলের প্রতি পাগল হলাম, এমনকি আত্মহত্যা পর্যন্ত অ্যাপেলের জন্য করলাম। দিস ইজ নট এ কোইন্সিডেন্স, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। দিস ইজ এ পারসেপশনস প্রোগ্রামিং, দিস ইজ এ ম্যাজিক অফ মার্কেটিং। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা পারসেপশন প্রোগ্রামিং করা, এটা মার্কেটিং এর একটা জাদু। কত টাকা হলে একটা পানির বোতল 50 টাকা দিয়ে কিনবেন? যদি নাম হয় ইভেইন ফ্রান্স, আপনি 200 টাকাও দিতে পারেন, অর্থাৎ যে 50 টাকার বোতল আপনার 200 টাকাতেও দিতে পারেন, কারণ আমরা ভাবি ব্র্যান্ড মানে বেটার। হার্ভার্ড নিউরোসায়েন্স স্টাডি অনুযায়ী your decision are 95% emotional and only 5% logical। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যেটা বলতেছে যে আপনার যে ইমোশন ভিতরে যে জিনিসটা ডিসিশনটা মেক হয়, এটা 95% ইমোশনাল, আর ওয়ানলি 5% লজিক। আপনার যখন এই জিনিসটা ক্রিয়েট হয়, এইটা লজিকের ব্যাপারটা ওয়ানলি 5%। ঠিক আমরা সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ডের কথা যদি উল্লেখ করি, যে কনসিয়াস মাইন্ড আমাদের 95 আর সাবকনসিয়াস মাইন্ড 5%, তাহলে এখন দেখেন এই 95 ইমোশনাল, আপনার ইমোশনাল কতটা প্রয়োজন। আপনি যখন বিজনেস করতে যাবেন, আমি যখন বিজনেস করতে যাব, তখন মানুষের ইমোশনাল টাচটা কতটা নিডেড। বাট আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, দেখা যায় আমরা প্রথমেই প্ল্যান করি অফার অফার অফার, এত পার্সেন্ট অফার, এত পার্সেন্ট অফার। অফার তো সবাই দেয়, বাট ভিতরে ঢুকতে হবে, একটা স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করলে অবশ্যই ভিতরে ঢুকে ইমোশনাল ট্রিগার করতে হবে, দেন তারপরে আমাদের এটা নিয়ে আমরা বিগ ড্রাইভ দিতে পারবো, অন্য প্ল্যানে আমরা যেতে পারবো, বাট না হলে যেতে পারবো না। এখানে দেখেন এই যে এতগুলা লোক, এই যে 17 জন লোক এখানে ছিল, তার মধ্যে একজন লোককে আমরা বেছে নিয়েছি।
এই যে থিঙ্ক ডিফারেন্ট মধ্যে একজন লোককে আমরা বেছে নিয়েছি, রিচার্ড ব্র্যানসন। কেন বেছে নিয়েছি? বিকজ ইনি একজন অন্টারপ্রেনার, যে 400 কোম্পানিজ এর মালিক, প্লাস 400 প্লাস কোম্পানিজ এর মালিক। ইনি 10টা ফর্মুলা দিয়েছেন আমাদের জন্য। তার আগে তার লাইফটা নিয়ে একটু যাই আমরা। ইনি 10টা ফর্মুলা দিয়েছে বিজনেসের জন্য, যে একজন অন্টারপ্রেনার যদি বিজনেস করতে যায় তাহলে এই 10টা ফর্মুলা, এই 10টা পয়েন্ট যদি সে কভার করে তাহলে সে বিগ ড্রাইভ দিতে পারে এবং তার সে একটা কোম্পানি অর্থাৎ ভালোভাবে সে এইগুলো বিল্ড করতে পারবে। এই 10টা ফর্মুলা আমরা দেখবো ইনশাল্লাহ। এই থিঙ্ক ডিফারেন্ট থেকে একজনকে আমরা নিলাম। তাহলে এখন চলে যাই তার রিসার্চ ব্র্যানসনের লাইফ স্টোরিতে চলে যাই। আমরা এখন যেহেতু স্যার আমাদের এতগুলো লোক দিয়েছে, তার মধ্যে আমরা একজনকে নিলাম যেহেতু আমাদের গোলের সাথে যাই। তো রিচার্ড ব্র্যানসনের কি ছিলেন? উনি উনি ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন। এই যে ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন, তাহলে উনার এডুকেশনাল যদি স্টোরি দেখি এবং স্কুল লিভিং দেখি তাহলে দেখা যায় এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব একটা ছিলেন না। উনি এডুকেশনাল খুব হায়ার স্টাডির লোক ছিলেন না। এবং এক সময়, আমি শর্ট করে আসছি, বলতে গেলে অনেক সময় লাগবে, এক সময় উনি স্কুল ত্যাগ করেন। মজার ব্যাপার হলো ওনার টিচার ওনাকে বলেন যে এ হয় কোটিপতি হবে, সরি, এ হয় জেলে যাবে নতুবা কোটিপতি হবে। তো উনি দ্বিতীয় অপশনে চলে গেছেন, অর্থাৎ কোটিপতি। এবং কোটিপতি তো একটা দুইটা কোটিপতি না, উনি এমন ভাবে যে ওনার 400+, উনি ব্র্যান্ডের মালিক, উনি কোম্পানির মালিক। তো ওনার স্টোরি যদি আমরা দেখি, এন্টারপ্রেনারশিপের প্রথম জার্নি, প্রথম হচ্ছে উনি স্টুডেন্ট ম্যাগাজিন দিয়ে তার এন্টারপ্রেনারশিপের লাইফ শুরু করেন। একেবারেই সে রেল স্টেশন থেকে শুরু করা বলে, একেবারে ছোট একটা জায়গা থেকে সে এইটা শুরু করে। এবং মজার ব্যাপার হলো 1 বছরে উনি খুব ভালো সাড়া পান। দেন তার পরের বছর উনি একটা প্রতিষ্ঠান দেন ভার্জিন রেকর্ড নামে। এবং ভার্জিন, আমি ছোট ছোট করে বলতেছি, এটা বিগ আলোচনা, বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। ভার্জিন রেকর্ড অনলি 1 বছরের মধ্যে ব্যাপক হারে বাংলাদেশ, পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেন। তো যেহেতু ওখানে ওই যে গানের এগুলা হইতো, তারপরে ওইটার থেকে উনি ভার্জিন আটলান্টিক এয়ারওয়েজ চালায়, অর্থাৎ উনি একটা এয়ারওয়েজের মালিক হন এবং এইগুলা উনি ওনার গ্রুপে অ্যাড করেন। তারপরে ভার্জিন মোবাইল, ওনার একটা ব্র্যান্ড নেম ভার্জিন মোবাইল এন্ড ভার্জিন গ্যালাকটিক। আমরা যে মহাকাশে যাওয়ার যে প্ল্যান গুলা করি, অর্থাৎ মহাকাশে যাওয়ার মহাকাশ যাত্রার জন্য উনি ভার্জিন গ্যালাকটিক নামের একটা প্ল্যাটফর্ম আছে উনার, ওখান থেকে মানুষ মহাকাশে যাত্রা করতে পারেন। তাহলে দেখা যায় যে রিচার্ড ব্র্যানসন এই সাফল্যগুলো উনি নিয়ে আসছে। বাট এখন যাব তার যে 10 ফিলোসফি, উনি যে 10টা ফিলোসফির কথা বলেছে যা ওনার ব্র্যান্ডকে এই পর্যায়ে নিয়ে গেছে, উনি 400+ কোম্পানির মালিক হয়েছে। তো আমরা দেখি ওনার যে গুণগুলা ছিল তার মধ্যে একেবারেই নিডেড যে গুণ, এই 10টা গুণ উনি কয়েকটা সেশনে বলেছে। আমি যদি ওনার সেশন দেখাই তাহলে অনেক সময় চলে যাবে, আমরা সেশনের দিকে যাব না। উনি যেটা বলছে, ফলো ইউর ড্রিমস, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করা, অর্থাৎ আপনার স্বপ্ন অনুসরণ করেন। অর্থাৎ আমি একটা স্বপ্ন ডিজাইন করেছি, একটা কাজ করব, আমরা করি কি, আমরা চেঞ্জ করি। আজকে একটা জিনিস দেখলাম, আরেকটা করলাম, কারণ কি আমার পাশে হয়তো একজন বিজনেসম্যান আজকে ক্লথ আইটেমে খুব ভালো প্রফিট পেয়েছে, আমার মাইন্ডটা ওইদিকে ঘুরে গেল। এবার আমি ক্লোথে চলে গেলাম, দেন দেখলাম ওইটা খুব হ্যাসেল। আরেকজন দেখলাম আরেকজন খুব ভালো প্রফিট পাচ্ছে, আমি সেই দিকে গেলাম। তাহলে কি আমাদের কিন্তু স্বপ্ন আমি দেখছি, কিন্তু এত স্বপ্ন তো মুভ চেঞ্জ হচ্ছে, খালি আমি কোনটাই যে ধরবো, আমার স্বপ্নটা সেইভাবে দেখতে হবে, অনুসরণ করতে হবে। দেন তারপর উনি যে দ্বিতীয় নাম্বার পয়েন্টে দিয়েছেন, এইটা এরকম, মেক পিপুল লিভ বেটার, মানুষের জীবনে আরো ভালো কিছু চিন্তা, অর্থাৎ মানুষকে কি দিবেন, যে সার্ভিসটা আমাদের কোর্স কাঞ্চন স্যার ঠিকই এইটাই বলে, যে আপনি যে জিনিসটা দিবেন সেইটা ওই একজন মানুষের পেইন যেহেতু দেখে দেখে জিনিসটা দিবেন, তাহলে এমন কিছু দেবেন যে কখনোই যেন ও আপনার উপরে কষ্ট না পায়, বেটার কিছু দেওয়ার চিন্তা করবেন। তারপরে টেক রিস্ক বাট ক্যালকুলেটেড, অর্থাৎ উনি বলছে আপনি ঝুঁকি নেবেন, ঝুঁকি ছাড়া কোনো কাজই হয় না, নো রিস্ক নো গেম, এটা আমরা জানি। তাহলে বলছে আপনি ঝুঁকি নেন,
বাট ক্যালকুলেটেড, আপনি চিন্তা ভাবনা করে ঝুঁকি নেবেন। এখন এমন একটা ঝুঁকি নিলেন, দেখলেন এর কোনো ভবিষ্যৎ নাই। আমরা এন্টারপ্রেনাররা এরকম করি। এমনও হতে পারে যে আমরা একটা প্ল্যান করলাম যে অমুক জায়গা থেকে আমি একটা প্রোডাক্ট নিব। সে আমার মধ্যে একটা, এই যে আমার নূরে যেখানে আমি প্রোডাক্ট তৈরি করতেছি, আমার একজন মিস্ত্রি আছে, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছে, ওনার হার্টের প্রবলেম হয়ে গেছে। তো যেহেতু আমি অন্য কোনো মিস্ত্রি এর ভিতরে দেখি নাই, এবং আমার বেশ কিছু অর্ডার এই মুহূর্তে হোল্ড হয়ে আছে। তো মজার ব্যাপার হইলো, মানুষ অ্যাড রান করে অর্ডার নেয়, আর আমার অ্যাড ছাড়া প্রায় এই রিসেন্ট টাইমে আমার প্রায় 100টা অর্ডার হয়েছে, বাট সেটা অ্যাড ছাড়া। আমি এর আগেও বলেছি। তারপর আরো কিছু হয়েছে, রিসেন্টে আরো কিছু হয়েছে। আমি এই মুহূর্তে আমার পেজে পোস্টও করতেছি না, এবং আমার অডিয়েন্সও একেবারেই কম। আপনারা যদি অডিয়েন্স চেক করেন, দেখেন যে নূর লিখে সার্চ দেন, আমার আমার পেজ চলে আসবে। এখানে অডিয়েন্স সাইজও একেবারেই কম, অথচ এর থেকে আমি যদি বলি তাহলে এর থেকে শগুণ পরে অডিয়েন্স আছে। এমন আমার যারা কম্পিটিটর, তাদের এরকম অডিয়েন্স আছে। আলহামদুলিল্লাহ, ওরা জানে ওদের সেল কিরকম হচ্ছে, কিন্তু আমি খুব হ্যাপি, বিকজ আমি এখানে অ্যাড রান বাদে আমার সেল জেনারেট হচ্ছে। সেটা কিছু প্ল্যানিং এর মাধ্যমে আমি করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো এই যে পেরেছি এবং করতেছি, এবং মজার ব্যাপার হইলো, আমার হয়তো কিছু শত্রু জমা হয়েছে। আমার হঠাৎ করে দেখে আমার ওয়েবসাইটটাও তারা হ্যাক করে ফেলেছে। তো আমি যদিও আবার ব্যাক নিয়ে এসেছি, গতকাল ব্যাক নিয়ে এসেছি, কিন্তু খুব কষ্ট করে ব্যাক নিয়ে আসতে হয়েছে। দেখেন, আমার আশেপাশের লোকগুলো চাপাই দিচ্ছে যে আমি কিভাবে পড়ে যাই, এবং আমার দেখা যায় যে আমার এই প্রবলেম গুলো আসবে, আমার নিজেরও প্রবলেম চলে আসবে। যেমন এই মিস্ত্রি প্রবলেম, হঠাৎ করে আমি প্রায় 10 দিন ধরে, 10 দিনের উপরে 15 দিন ধরে প্রায় প্রোডাক্ট উনি তৈরি করতে পারছে না। ওইদিকে আমার অনেক প্রোডাক্টের অর্ডার নেওয়া হয়েছে, তারা শুধু এইদিকে মেসেজ করেই যাচ্ছে যে আমি প্রোডাক্ট পাবো কবে। লাস্টলি আমার বলতে হচ্ছে যে ভাই এই এই অবস্থা। বাট দেখেন, এই প্রোডাক্ট গুলো একটাও কিন্তু আমার অ্যাড রান করে নেয় না, একটাও আমি অ্যাড রান করিনি। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার ভিতরে কোনো সমস্যা নাই। যে আমার যদি প্রোডাক্টটা চলে যায়, অর্থাৎ যদি কাস্টমার এই মুহূর্তে চলে যায়, কিছু করার নেই, তো তো পরিস্থিতি শেখার। তো কাস্টমার চলে গেলে আমার ভিতরে একটু কাঁপন আসতেছে না, এই জন্য আসতেছে না কারণ আমার অ্যাড রানের নাই। এখন যদি আমার এই 100 প্রোডাক্টের জন্য যদি আমার $500 খরচ করা লাগতো, বা $100 খরচ, সে $100 ডলারই ধরি, কারণ এখানে কিছু এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে, 4-5 হাজার, 7 হাজার, 10 হাজার টাকা দাম আছে। এই প্রোডাক্ট যদি আমি ডলার খরচ করে এখন অ্যাড রান করতাম, তাহলে আমার কি অবস্থা হতো? আমার মাথায় তো পানি দেয়া লাগতো। এমন ক্ষেত্রে যে আমাদের হবে রিস্ক আসবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এবং সেই অনুযায়ী ক্যালকুলেট করে কাজ করতে হবে। এখন আমি যদি মিস্ত্রি আর একটা এর আগে হায়ার করে ফেলতাম, তাহলে হয়তো বা এই প্রবলেমটা হতো না। এখন নতুন একটা হায়ার করেছি, সে আমার জন্য 24 ঘন্টা কাজ করবে, ঠিক আছে, বাট সে ওইভাবে স্কিলাইজড না। এখানে একটু প্রবলেম। এই যে রিস্ক গুলো আসছে, এখন এখানে ক্যালকুলেট করতে হবে আপনার কিভাবে এইগুলা, এই রিস্ক ফ্যাক্টর গুলো আপনি করবেন, কাভার করবেন। দেন তা না করতে পারলে ঝামেলা। আমরা অ্যাড রান টান করে যখন এই জিনিসগুলো আসবে, তখন আমাদের বিপদ হবে। আচ্ছা, আমি কিন্তু যেহেতু আমি অলরেডি ভেবে নিয়েছি, আমরা যে এখানে যেহেতু মার্কেটিং ম্যাজিক পড়ছি, রিলেটেড কিছু কথা বলতেছি, আমার আমার রিলেটেড কিছু মনে করেন না। যেহেতু আমি এই ব্যাপারে অলরেডি হ্যাসেল গুলো পেয়েছি, বিধায় এত সহজে আপনাদের বলতে পারছি যে এই হ্যাসেল গুলো আসবে, বিভিন্ন কাজে আপনার মধ্যে আসবে। তো এই জায়গাটায় আপনাদের ক্যালকুলেট করে করে কাজ করতে হবে। বিলিভ ইন ইউর আইডিয়াস। আপনার যে আইডিয়াটা আছে এর উপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। দেখেন, আমি কেন বলতেছি যে আমার একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে হ্যান্ডিক্রাফটের কাজ করা হয়, এবং আর একটা প্ল্যাটফর্ম আমি অলরেডি, সেখানে হ্যান্ডিক্রাফটের কাজ করা হয় না, শুধু হ্যান্ডিক্রাফটের কাজ করে সাথে সাথে এখান থেকে ট্রেনিং করা হচ্ছে, যেটা বাংলাদেশে ইন্ডিভিজুয়াল করতেছে। আমি সে একজন ম্যাডামের কথাই বলবো, একটা মেয়ে এটা কাজ করতেছে। ও 1 মাসে প্রায় তার 3 থেকে 4 লাখ টাকা আসতেছে, কোর্স থেকে। 2টা কোর্স, অনলি 2টা কোর্স, কারণ তার একটা কোর্সেও আমি অলরেডি আমার ওয়াইফকে যুক্ত করে দিয়েছি। তাহলে আমি বুঝতেছি সেখানে প্রায় 120 জন, 120 জন অ্যাটেন্ড করছে, এবং প্রত্যেকজন 2300 টাকা করে দিয়েছে। এইটা একটা কোর্স। আর একটা কোর্সে 140 জন আছে, সেইটাই 1250 টাকা করে দিয়েছে। সেই কোর্স কিন্তু হ্যান্ডিক্রাফটের কোর্স। এখন অনেকে বুঝবে যে এটা কি জিনিস, মার্কেট প্লেসটা বুঝছেন কি অবস্থা। এখানে আমি 50টা কোর্স, আল্লাহ রহমত যদি সুযোগ দেয়, 2 বছর আমার বিশাল ভীষণ রয়েছে, আমার বিলিভ রয়েছে আমার আইডিয়ার উপরে, এবং এইটা আমি ওয়ান অফ দ্য মোস্ট জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ তাআলা। এই আইডিয়ার উপরে আমার খুব বিলিভস, এটা আমি কাজ করবই, এবং এটা হবেই। তারপরে লাস্টে যেটা 5 নাম্বার যেটা বলা হচ্ছে, ডোন্ট গিভ আপ।
কোনো কিছু ছেড়ে দেবেন না ভাই। এই মুহূর্তে আমি একটা শুরু করলাম, এই মুহূর্তে ছেড়ে দেব না। আমি দেখেন অনেক হ্যাসেল আসছে। এই যে নূরের কথাই বলি, আমি যে প্রোডাক্ট গুলো দিচ্ছি এখানে তো কোর্স আসছে, কোর্স গুলো তো বিক্রি হচ্ছে, এটা তো মেধা দিয়ে মানুষ করাচ্ছে। কিন্তু যে প্রোডাক্ট গুলো বিক্রি হচ্ছে এই মুহূর্তে যদি আমি হ্যাসেলের জন্য ছেড়ে দিতাম, তাহলে এই যে অবস্থায় আমার প্ল্যাটফর্ম যে আসছে, এবং এই 14 জন যে মেন্টর এখানে কাজ করতেছে ওদের সাথে শেয়ারটা কিরকম, যে ওরা কাজ করবে 40% আমাকে দিবে আর 60% ওরা নিবে। কাজ কিন্তু ওদের, অডিয়েন্স ওদের, ওরা সবকিছু করবে কিন্তু 40% আমাকে দিবে। একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার পরে 40% অটোমেটেড আমি বসে থেকে জেনারেট করবো, ওখানে কিন্তু কিছুই নাই। মজার ব্যাপারটা বুঝছেন কিভাবে এইগুলো কাজ করতে হবে? এই প্ল্যান গুলো তো নিজেদের রেডি করতে হবে। তো আমার আইডিয়ার উপরে আমার বিশ্বাস আছে, এবং এখানে কিছু হ্যাসেলও হয়েছে। ওই যে আমি বললাম একজন বিশ্বাসঘাতকতা করছে, এর জন্য আমার বেশ হ্যাসেল পোহাতে হয়েছে। কিন্তু ডোন্ট গিভ আপ, আমি ছেড়ে দিব না। এখানে আমার পূর্ণ আস্থা আছে যে এখান থেকে আমি ট্রেনে উঠবো ইনশাল্লাহ, এবং এইটা এমন একটা অবস্থায় নিব, এটা আহ কি বলবো, এটা ওয়ান অফ দা মোস্ট জায়গায় যাবে ইনশাল্লাহ তাআলা। কারণ বাংলাদেশে এরকম প্ল্যান করে কেউ এখনো নামেনি। এটা এমন কাজ করব যে হ্যান্ডিক্রাফটের সকল কোর্স এখানে পাওয়া যাবে, যেটা বাংলাদেশে চলতেছে বিভিন্ন ধরনের। এই দেখেন কেক মেকিং, হাতের কাজের সেলাই, বহু রকমের হ্যান্ড পেইন্টিং থেকে শুরু করে অনেক কোর্স আছে। এই কোর্স গুলা বাংলাদেশে সেল হয়। দেখেন আপনারাও নেটে সার্চ দিয়ে দেখেন, 2000, 1500, 3000, হাত যে যেরকম কোর্স করায় সে সেইভাবে এখানে চার্জ দেয়। আমি একটা কোর্স করাতে গেছিলাম আমার ওয়াইফের, জাস্ট একটা কোর্সের দাম চেয়েছিল 10,000 টাকা, 7 দিনের একটা কোর্স। সেটা কি, ওই যে আমরা যে রং দিই না, ওই কি বলে ওইটার, পেইন্টিং করা না, পেইন্টিং তো আলাদা, পেইন্টিং আলাদা, আর একটা আছে ওই যে ছাপ দেওয়া, ওই ছাপ দেওয়ার ওই কোর্স বাটিক 10,000। বাটিক রাইট, বাটিক আপু, বাটিক, ব্লক বাটিক, দুইটা একসাথে। সে 10,000 টাকা চেয়েছিল 7 দিনের কোর্স। তাহলে দেখেন এই কোর্সের কি ভ্যালু। তা আলহামদুলিল্লাহ আমিও আমার এখানে অনবোর্ড করেছি অনেক মেন্টর, একসাথে কাজ করতেছি। এই শুরু করলাম, সব মিলাই মনে হয় 4 মাস মতো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো একটা ছাড়া পাচ্ছে, আস্তে আস্তে আলো সামনে ডিপ ডাউনে যাবে ইনশাল্লাহ তাআলা। তো এই যে আমার ছেড়েও দিব না, আবার এরপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ডোন্ট গিভ আপ, মানে আমি ছেড়ে দেবো না। এই জিনিসটা ছেড়ে দিলেই অনেক সময় হ্যাসেল আসবে, আমার হ্যাসেল এই আমি জানি, বাট আমার স্থির বিশ্বাস থাকতে হবে এখান থেকে আমি আর্নিং আনাবোই আনবো, এবং আসছেও আলহামদুলিল্লাহ। তো ছেড়ে দেওয়া যাবে না। তারপরে উনি 6 নাম্বার বলছে হ্যাভ এ ফান অ্যান্ড রেসপেক্ট ইউর টিম। এখানে শুধুমাত্র উনি যেভাবে বলতেছে যে নিজের ভিতরে ফানটা না, ফানটা বিলিয়ে দিতে হবে টিমের মধ্যে। মজা করুন তাদের সাথে, আপনার টিমের সাথে। হ্যাঁ, রেসপেক্ট করুন, তাদের রেসপেক্ট করুন। যে টিম থাকবে তাদেরকে, আমার কোচ কান্দন স্যার একটা কোর্সে বলেছিলেন, তাদের গিফট দেন, তাদের ভালোবাসুন, তাদের অনেক কিছু দেন, দেখেন তাদের সাথে ফানি করেন, দেখবেন যে ভিতরের অনেক কিছু আপনাকে দিয়ে দিবে, একেবারে ফ্রি দিয়ে দিবে। তারপরে কি বলতেছে, ডেলিগেটেড ও ডেলিগেট। তো এখানে একটা ওই প্রতিনিধির যে ব্যাপারটা উনি বলতেছেন, যে অন্যের উপরে কাজ অর্পণ করা যাবে, কিন্তু এই জায়গাটা একটা ব্যাপার আপনার ধরে রাখতে হবে, যে যখন আপনি অন্যের উপরে কাজ দিবেন তখন পাওয়ারটা যেমন আমি দিয়েছি, এই পাওয়ারটা পুরোপুরি তার হাতে দেওয়া যাবে না। এই পাওয়ারটা নিজের মধ্যে রাখতে হবে। উনি কাজ করবে, উনার পূর্ণ ইয়ে দেওয়া যাবে, কিন্তু অনেক কিছুই তার হাতে ছেড়ে দেওয়া যাবে না, নিজের হাতে রাখতে হবে। তো এরকম যে অর্পণ করা যাবে, কাজ অর্পণ করা যাবে, বাট নিজের যে গুরুত্বটা এটা কমানো যাবে না। গেলেই সমস্যা। আমার কিন্তু বেশ কিছু সমস্যা হয়েছে অলরেডি। তারপর কিপ ইট সিম্পল, একেবারে সিম্পল জিনিসগুলো করতে হবে, একেবারে সরল। আপনার দেখবেন যে ওয়েবসাইট, আমি অনেক ওয়েবসাইট দেখি যে, বা তাদের অর্ডার প্রসেসিং অনেক সমস্যা। ওয়েবসাইট একেবারে ইজি রাখতে হবে, কার্ড ফ্লো এইটা গ্রামের মানুষ অনেকে জানেই না। আমি ক্লোথ আইটেম নিয়ে কাজ করলে বা অন্য কোনো আইটেম নিয়ে কাজ করলে, যেখানে আমার অডিয়েন্স বাইরের অডিয়েন্স, গ্রামের অডিয়েন্সও থাকবে, আমার তো স্পেসিফিক অডিয়েন্স সবসময় যে হায়ার লেভেল হবে ব্যাপারটা এরকম না। এমনও হতে পারে অডিয়েন্স গুলো একটু গ্রামের। তো সেই ক্ষেত্রে যদি খুব কমপ্লেক্স রাখা হয় পার্ট গুলা, খুব কমপ্লেক্স রাখা হয়, তাহলে দেখা যায় ওখানে অর্ডার অনেক ক্ষেত্রেই আমরা কমে যাবে, আমাদের অটোমেটেড কমে যাবে এই জিনিসটা। কারণ ওরা তো এত কঠিন কিছু বুঝবে না, সিম্পল করতে হবে। আপনার প্রোডাক্টটার ক্ষেত্রেও ঠিক সিম্পল জিনিসগুলো আপনার মাথায় নিয়ে আসতে হবে, যা মানুষের মাইন্ডে ঢুকবে। খুব কমপ্লেক্স জিনিসগুলো করা যাবে না। অলওয়েজ ক্যারি এ নোটবুক, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, যে অলওয়েজ অলওয়েজ ক্যারি এ নোটবুক। এইটা কিন্তু আমরা জানি যে আমাদের একটা মাইন্ডে একটা গল্প আসলে, একটা প্ল্যান আসলেই সেইটা নোট করার জন্য অবশ্যই একটা নোটবুক ক্যারি করতে হবে। মজার ব্যাপার হলো আমিও কিছু কিছু থিঙ্ক করি, হঠাৎ করে থিঙ্কটা আসে, আবার দেখা যাচ্ছে হাঁটলে, আমার ক্যারি যখন করি না, আমরা তো করি না, এটা অভ্যস্ত না।
তখন দেখা যায় এটা ভুলে যায় এবং ওইটা মনে করতে অনেক সময় লাগে। তো এইটা কিভাবে কাজ করে সামনের স্লাইডে আমরা দেখবো যে কেন আমরা ভুলে যাই। বি এ লিডার, আমাকে লিডার হতে হবে, একজন নেতা হতে হবে, আমাকে বুঝতে হবে লিডার কি। যেমন আমি কিন্তু এর আগেই কোর্সের কথা যেটা বললাম যে আমি এই কোর্সটা করেছি, এই যে বিজনেস লিডার কোর্স, এই লিডার কোর্সটা আমি স্পেসিফিক লিডার কি এই জিনিসটা, একেবারে লিডার কিভাবে কাজ করতে হয় সবকিছুর উপরে ডিপ ডাউন দিয়ে কোর্সটা করা। যদিও এই ব্যাপারটা আমার ধারণা ছিল, কিন্তু এত ডিপ ডাউন আমার ব্যাপারটা, এই যে ল্যাগ গুলো, ছোট ছোট ল্যাগ গুলো এক জায়গায় করে আমি ডিপ ডাউনে গেছি। বি লিডার, কিভাবে লিডার হতে হবে, একটা টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু এখানে করতে হবে আমাদের যেভাবে। এখন আমরা চলে আসি, আমরা তার আগে এই পর্যন্ত গেলাম, আমরা ওই যে থিঙ্ক ডিফারেন্টে, আমরা থিঙ্ক ডিফারেন্ট এগুলো শিখলাম, যেহেতু একজন অন্টারপ্রেনার এখানে, সে তার লাইফ স্টোরি বা তার 10টা পয়েন্ট আমরা অলরেডি জানলাম। এখন কোচ কাঞ্চন স্যারের কাছে চলে যাব। ওই যে পানির বোতলের ওখানে ছিল, তারপরে আমরা চলে যাচ্ছি ডিসিশন, ওই যে 95% ইমোশনাল, অনলি 5% লজিক্যাল। আপনি যেটাকে যুক্তি বলে ভাবছেন সেটা আসলে একটা সাজানো আবেগ। কে সাজায়? স্টোরি টেলার, মার্কেটার, ইনফ্লুয়েন্সার, মাইন্ড রিডার। যদি আপনি বোঝেন কে আপনার চিন্তা বানায়, কে আপনার পছন্দ ডিজাইন করে, তাহলেই আপনি প্রথমবারের মতো ব্যবসা বুঝতে শুরু করেছেন। কারণ ব্যবসা শুরু হয় একটা জায়গা থেকে, আপনার কাস্টমারের মাথা। এইটা কিন্তু পারফেক্ট, একেবারে খুব পাওয়ারফুল একটা ব্যাপার, যে কাস্টমারের মাথা না পাইলে সারা দিন যদি আমি অফার 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 বলি, কাস্টমার আমার অফারে আসবে না। বিকজ আমার সেই ট্রিগারটা নাই, ইমোশনাল পয়েন্টটা নাই। অফার দিয়ে কি হবে, ওনার তো নাও লাগতে পারে। আমি মাঝে মধ্যে বলি, আমার সাথে আমার কাছে কিছু আপু কনসালটেন্সি নেন বিজনেসে, তাদের বলি যে আপু, আপনার যদি প্রোডাক্ট প্রোডাক্ট যদি হয় আপনার গুলশানে, আর আপনি যদি আপনার কন্টেন্ট যদি হয় গুলিস্তানে, তাহলে আপনি গুলশানে কাস্টমার পাবেন কি করে? আপনার গুলশানে কাস্টমার নিতে হলে গুলশানের কন্টেন্ট হতে হবে, দেন তারপর আপনি গুলশানের আপনি কাস্টমার ট্রিগার করে করে এবং তার ইমোশনাল পয়েন্টে যেয়ে, তার পেইন কোথায় সেই জায়গায় ঢুকে তার ইমোশনাল পয়েন্টে হিট করে দেন নিতে হবে। দেখেন, যদি আমার কথাই বলি, আমি যদি আমার কম্পিটিটর 19 সালে কাজ করতেছে তারা অলরেডি, তো সেই 19 সালে কাজ করা কম্পিটিটরের সাথে আমি কাজ করতেছি আমার 6 মাস। তো 6 মাসে তারা এমন ভাবে আমাকে নিয়েছে যে আমার প্রথম আমার পেজ হাইজ্যাক করার অনেক প্ল্যান নিয়েছে, এবং সেটার এক মজার কাহিনী। পেজ ওরা চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, আমার সাথে প্রথম কনভারসেশন করেছে, দেন তারপর মেসেজিং করছে। তারা আমার বলে কি যে ফেক রিভিউ দিয়ে দিই ভাই। আমি বললাম ভাই আমার দরকার নাই তো ফেক রিভিউ, আমার অটোমেটিক আসবে, কারণ আমি মানুষকে দিচ্ছি সেবা, কেন আসবে না? দেন দেখেন, সে আমার প্রোফাইল হ্যাক করতে পারেনি, তারপরে সে আমার ওয়েবসাইট হ্যাক করছে, এবং প্রোফাইল হ্যাক করার জন্য আমার পিছনে প্রায় 1.5 মাস টাইম দিয়েছে তারা। যেহেতু এই ব্যাপারে একটু একটু জানা ছিল বিধায় আমি এটা কভার করতে পেরেছি। তারপর ওয়েবসাইট কিন্তু সে হ্যাক করে ফেলেছে। দীর্ঘ প্রায় আমি বেশ কয়েকদিন ওয়েবসাইটে আমি ডিজাইন, আমার ওই ওয়েবসাইটের ডিজাইন আমি নিজে নিজে করি, এবং ভিতরে কাজগুলো আমি নিজে করি। তো যেহেতু আমি নিজে করি, তো আমার নিডেড কিছু প্রোডাক্ট আমি ওই জায়গাটায় দিব। এখন দিতে যেয়ে দেখি আমি ওয়েবসাইটে আমি ঢুকতে পারছি না, গত 2 দিন আগে। তো বেশ আগের থেকে, আমার প্রায় 1-2 মাস আগের থেকে আমি এখানে কোনো প্রোডাক্ট আপলোড দিই না। আর যেহেতু দিই না, এই জন্য আমি বুঝতে পারিনি ওরা কবে হ্যাক করছে। দেখেন লাস্টলি তারা হ্যাক করেই ছাড়ছে। খুব তাড়াতাড়ি তাদের শত্রু হয়ে গেছে আমি 6 মাসের মধ্যে। তারা অবশ্য 19 সাল থেকে বিজনেস করতেছে। কি জন্য শত্রু হয়েছি? কারণ আমি তো মানুষের দিচ্ছি একটু একটু কম প্রাইস, একটু প্রিমিয়াম ফিল, মানুষের ভিতরে ঢুকে ঢুকে বিজনেস করতেছি, ওইটা ও বুঝতে পারতেছে। এবং ওরা ওই যে আমার ছবিগুলো ওদের ওখানে শো করে, হয়তো এমন হতে পারে কারণ তারাই আমার সাথে কন্ট্যাক্ট করেছে, আমি দেখেছি যে ভাই আমরা বিজনেস করতেছি, এরকম কনভারসেশনে আসছে। যাই হোক, ধন্যবাদ। এখন এখন মাথা থেকে হয়, মাথা দিয়েই কিন্তু এটা সম্ভব, মানে ওই কাস্টমারের মাথায় ঢুকলেই আপনি বিজনেস করতে পারবেন। সেই এবং সেই মাথা ঢোকার পাসওয়ার্ড নামই হচ্ছে মার্কেটিং। যদি আপনি একদিন বুঝতে পারেন কে আপনার চিন্তার রিমোট কন্ট্রোল করে রেখেছে, কে আপনার স্বাদ, বিশ্বাস, পছন্দ ডিজাইন করেছে, তখনই আপনি মার্কেটিং তথা ব্যবসা শেখার প্রথম ক্লাসে ঢুকবেন। কারণ ব্যবসা শুরু হয় একটা জায়গা থেকে, কাস্টমারের মাথা। আর সেই মাথা ঢোকার পাসওয়ার্ড যেটা, তার নামই মার্কেটিং। আপনি যদি না জানেন কারা আপনার চিন্তা ভাবনার আর্কিটেক্ট, তাহলে আপনি ব্যবসা করছেন না, নিজেই হচ্ছেন কারোর বিজনেসের মডেল। অর্থাৎ আমি যদি না বুঝতে পারি আমার চিন্তা ভাবনার আর্কিটেক্ট কারা,
তাহলে আমি ওই বিজনেসের মডেল, আমি আমি নিজেই মডেল। কাস্টমার মাথায় না ঢুকলে কাস্টমার হাতে কিছু ঢোকানো যায় না। এখানে বলা হচ্ছে যদি আপনি কাস্টমারের মাথায় না ঢোকেন তাহলে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন তার হাতে দিতে পারবেন না, না ঢুকতে পারলে। কারণ মার্কেটিং ইজ নট এ সেলিং টু পিপুল, মার্কেটিং মানে মানুষের ইটস ইনস্টলিং ইনসাইড পিপুল, থটস ইনসাইড পিপুল। অর্থাৎ মার্কেটিং মানে মানুষের কাছে বিক্রি করা নয়। মার্কেটিং ইজ নট এ সেলিং টু পিপুল, ইটস, এটা মানুষের ভেতরে চিন্তা ভাবনা, ইনসাইডিং থটস ইনসাইড পিপুলস, এটা মানুষের ভেতরে চিন্তা ভাবনা তৈরি করে। অর্থাৎ আপনি যদি তার ভিতরে একটা চিন্তার ফ্লো তৈরি করে, এই জিনিসটা যদি না থাকে তাহলে মার্কেটিং হবে না। শুধু বিক্রি করার প্ল্যান থাকলে শুধু অফার ক্রিয়েশন দিয়ে দিলাম, বাট ওর ভিতরে ঢুকলাম না, ওর পিন পয়েন্টে গেলাম না, তাহলে হবে না। আমরা কিভাবে যাব পিন পয়েন্টে, একটা নমুনা আমি দিয়েছি, ইনশাল্লাহ সামনে যাব সেটাই। আপনি যদি না জানেন কারা আপনার চিন্তা ভাবনা আর্কিটেক্ট, তাহলে আপনি ব্যবসা করছেন না, নিজেই হচ্ছেন কারোর বিজনেস মডেল। এটা তো অলরেডি স্যার 2বার বলেছেন। যাই হোক, এখন আমাদের প্রথম অধ্যায় এখানে শেষ হয়ে গেছে। স্যার কোনো টাচ দেননি, 2 বা 3 অধ্যায় উনি কিছু টাচ দিয়েছে, সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। তো সবাই শুনছেন তো? একটু রিয়াক্ট করবেন, শুনতে পাচ্ছেন কিনা। বেশ কয় মিনিট পার হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে না? ও বাবা, 1 ঘন্টা! হ্যাঁ, 1 ঘন্টা শেষ হয়ে গেছে এর মধ্যে। তাহলে আপনাদের তো একেবারেই 4 অধ্যায় দিতে পারবো না মনে হয়। যাই হোক, সবাই শুনছেন তো? একটু রিয়াক্ট করুন প্লিজ, যদি সাউন্ডের কোনো প্রবলেম থাকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন দ্বিতীয় অধ্যায়তে ঢুকবো। দ্বিতীয় অধ্যায় জিও পলিটিক্স মার্কেটিং। কি যে মজার জিনিস যে জিও পলিটিক্স এর মধ্যেও মার্কেটিং জিনিসটা রয়েছে। আমরা আমাদের জিও পলিটিক্সে মার্কেটিং ব্যাপারটা ইনস্টল করা। এই অধ্যায়ে আপনার চোখ একেবারে কপালে তোলার মতো, আসলেই কপালে তোলার মতো। আমি কিছু স্লাইড দেবো, দেখবেন। মার্কেটিং শুধু পণ্য বেচে না, মার্কেটিং দেশ চালায়, যুদ্ধ করার ইতিহাস লিখে। বিকজ দি ওয়ার্ল্ড রানস নট অন ট্রু, কারণ পৃথিবী সত্যর উপরে নয়, বাট ওয়ান পাওয়ারফুল ন্যারেটিভ, বরং এটা এই যে ন্যারেটিভের উপরে, এর পাওয়ারটা ন্যারেটিভের উপরেই চলে। আপনি ভাবছেন মার্কেটিং শুধু পণ্যর জগতে সীমাবদ্ধ? না ভাই, যুদ্ধ, রাজনীতি, ধর্ম, মিডিয়া, স্পোর্টস, সবখানে মার্কেটিং। পৃথিবীতে যত বড় ঘটনা ঘটেছে সেগুলোর পেছনে এক একটা ন্যারেটিভ মার্কেটিং ক্যাম্পেইন ছিল। কারা শত্রু, কারা নায়ক, কারা জয়ী। যদি আমি বলি মার্কেটিং শুধু ব্যবসার জন্য নয়, এমনকি বিশ্বকাপ ফুটবলের মতো গ্লোবাল ইভেন্টে পেছনেও মার্কেটিং এ অদৃশ্য সুতো টানছে, আপনি কি বিশ্বাস করবেন? এই যে গ্লোবাল ইভেন্টস গুলো হয়, বিশেষ করে বিশ্বকাপ বা অন্যান্য জায়গায়ও, এটা মার্কেটিং এর একটা সূক্ষ্ম সুতোর টান। ইতিহাস খুলে পড়লেই দেখা যায় প্রতিটি যুদ্ধ, প্রতিটি নির্বাচন, প্রতিটি বিশ্বব্যাপী আন্দোলন, সবকিছুর কেন্দ্র ছিল ন্যারেটিভ কন্ট্রোল। গল্প কাকে বলা হচ্ছে, কে বলছে, আর মানুষ সেটা কতটা বিশ্বাস করছে, এই ন্যারেটিভ বানানোর কাজটাই আসলে মার্কেটিং এর সূক্ষ্মতম খেলা। এখানে কে গল্প বলতেছে, কার জন্য বলতেছে এবং কে বিশ্বাস করতেছে, এই জিনিসটা বোঝানোর ব্যাপারটাই হলো মার্কেটিং এর খেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রিডম ভার্সেস ফ্যাসিজম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুদ্ধক্ষেত্রে যেসব গোলাবারুদ পাঠিয়েছে তার চেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল প্রোপাগান্ডা ও ন্যারেটিভ মার্কেটিং। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বুঝেছিলেন মানুষের শুধু অস্ত্র দিয়ে মানুষের শুধু অস্ত্র দিয়ে নয়, গল্প দিয়ে লড়াইয়ে নামাতে হবে। মানে তারা স্টোরি কিভাবে নিয়েছে, পোস্টার, রেডিও, সিনেমা, সব জায়গায় বার্তা ছড়ানো হলো উই আর এ ফাইটিং ফর ফ্রিডম, আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি। মানে প্রত্যেকের ভিতরে এই ফিলটা জাগানোর জন্য তারা রেডিও, সিনেমা, সব জায়গায় বার্তা ছড়ালো। জার্মানি, জাপান হলো ইভিল। অন্যরা হয়তো ট্যাঙ্ক বানাতো, কিন্তু আমেরিকা বানাতো মুভি, যেখানে সৈনিককে দেখানো হতো একেবারে সুপার হিরো,
আর নাগরিককে যুদ্ধবীর। দেখেন অন্যরা শুধু ট্রাঙ্ক বানাচ্ছে, যুদ্ধ করতেছে, বাট আমেরিকা এই সময় কি করতেছে, যে তারা মুভি বানাচ্ছে, আর মুভিটা মানুষের ভিতরে প্রভাব ফেলে। কিভাবে প্রভাব ফেলে দেখেন, যারা আপনারা যারা বয়স্ক, আমার রোবা আপু, রাফিয়া আপু, আপনারা বলতে পারবেন যে আগে সিনেমা দেখতো মানুষ একেবারে সিনেমার সামনে থেকে নড়তো না, কারণ এখন আর ওইভাবে হয়তো দেখে না, কারণ আমাদের মাইন্ড সেট হয়ে গেছে। সিনেমার সামনে থেকে নড়তো না, এমনকি দুঃখের সিন আসলে কান্নাকাটি শুরু করতো, হাসির সিন আসলে হাসতো, ব্যাপারটা এরকম, মানে তাদের ফ্লো অন্যভাবে তৈরি হতো। এটা কেন? বিকজ এই জিনিসটা তারা টার্গেট হিসেবে নিয়ে এইটা তারা মার্কেটিং হিসেবে নিয়েছে। এই জিনিসটাই ওই সৈনিকদের সুপার হিরো, তারা ওই জিনিসটা নিজেকে ফিল করছে। দেখুন বাচ্চাদের কার্টুন দেখালেও নিজেই বলে যে আমি অমুক, আমি অমুক, আমি সুপারম্যান, কারণ ওই যে চরিত্র ভিতরে মানুষ ঢুকে যায়, এই জন্য ওই জিনিসটা তারা নিয়েছে। এবং এই সময় এটা কিভাবে ফ্লো দেয়, ফ্লো দেয় এই কারণে, এটা যেহেতু আমাকে সুপার হিরো বানাচ্ছে, মানে আমার পাওয়ার অন্যরকম, আমি এই পাওয়ারে বুস্ট করে একেবারে ফাটাই ফেলবো, এরকম একটা প্ল্যান নিয়ে তারা এখন সাধারণ মানুষগুলো আগিয়ে যায়। এখানে মার্কেটিং এর গভীর শিক্ষা হলো, মানুষ বাস্তবে নয় বরং গল্পের সাথে যুদ্ধ করে। মানে ওই গল্প যে ইনস্টল হয়ে গেছে ওইটা নিয়ে সে যুদ্ধে লাভ দিচ্ছে। এলিট ফোর্স ও মার্কেটিং যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় শক্তি ছিল না কেবল তাদের ট্যাঙ্ক, প্লেন বা নিউক্লিয়াস অস্ত্র, এইগুলা তাদের শুধু বড় শক্তি ছিল না, তাদের আসল শক্তি ছিল মার্কেটিং। তাদের কাছে এই সব উইপেন্স ছিল, বাট তারা এটাকে খুব শক্তিশালী হিসেবে নেয় নাই, তাদের মার্কেটিং প্ল্যান ছিল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি হলো, পুরো জাতিকে একসাথে যুদ্ধযন্ত্রে পরিণত করা হয়েছিল পোস্টার, সিনেমা, স্লোগান আর গল্পের মাধ্যমে। কি গল্প দিয়েছিল দেখেন, সবচেয়ে আইকনিক পোস্টার গুলোর একটি আঙ্কেল স্যাম ওয়ান্টস ইউ। এই দেখেন, এই এই সে অরিজিনাল ছবিটা ওই আমেরিকান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ছবিটা ইউজ করেছিল মানুষের সামনে। আই ওয়ান্ট টু ইউ ফর ইউএসএ আর্মি। এই আঙ্কেল স্যাম, এই যে মুরব্বী লোকটা দেখেন পিকচারে, এই মুরব্বী লোকটা ডাকতেছে যে আই ওয়ান্ট টু ইউ ফর ইউএসএ আর্মি, তোমাকেই খুঁজতেছে ইউএসএ আর্মি। এবং ওই দেখেন অরিজিনাল ছবি পাশেই আছে, এবং যে ছবির যে তৈরি করছে জেমস মন্টাগোমারি মন্টাগোমারি হচ্ছে, এই দেখেন এই এই ছবিটা তৈরি করছে 1917 সালে। এবং এইটা এমন আইকনিক হয়েছিল যে সবাই মনে করছে ওই সময় যে আমাকে ডাকছে ইউএসএ আর্মি, তো আমাকে ডাকছে, এবং এমন ভাবে ওই সময় তৈরি করা হয়েছে। আই ওয়ান্ট টু ইউ ফর ইউএসএ আর্মি, এটা কে বলছিল? আঙ্কেল আঙ্কেল স্যাম। অর্থাৎ কি জিনিস উনি এটা দিয়েছিলেন, আঙ্কেল স্যাম এই জিনিসটা করেছিলেন, অসাধারণ জিনিস। আর এইটার যে ডিজাইনার সে তো পাশেই আছে দেখতেছেন। এইটা এমন ভাবে মানুষের মাইন্ডে ঢুকে গেছিল যে এইটা সেই সময় একটা আইকনিক পোস্টার হয়েছিল। মানে নাগরিক, প্রত্যেকটা নাগরিক ওই সময় মনে করছে এই ডাকটা তার জন্যই স্পেশাল, আমার জন্যই। দেখবেন না এরকম হয়, আমরা কিন্তু এইটাও কিন্তু ইমেইলের ক্ষেত্রে, অন্য অন্য ক্ষেত্রে ব্যবহার করি। এখানে ইমেইল ক্ষেত্রে দেওয়া হয় ইয়েস ইউ, বা আমরা ব্যবহার করি দিস অফার ইজ জাস্ট ফর ইউ। তেমনি রাষ্ট্র ব্যবস্থা এবং 1 শতাব্দী আগে এই টেকনিক ব্যবহার করেছে, আমরা এখন এটা ব্যবহার করছি ইমেইলে বা অন্য কোনো অফারে, দিস অফার ইজ জাস্ট ফর ইউ। দেখবেন না আমরা যারা দারাজ থেকে কেনাকাটা করি, এইভাবে লেখা দেয় যে ভাই, মানে এমন সুন্দরভাবে একটা পোস্ট দিয়ে দেয় যে আজকেই শেষ হয়ে যাবে এবং এই অফারটা শুধুমাত্র আপনার জন্য। এবং যারা আমরা সিম ব্যবহার করি দেখবেন যে এই গ্রামীণ ফোন অন্যান্য, ওরা এইরকম অফার করে একটা করে মেসেজ দেয় যে আজকের জন্য এই অফারটা শুধুমাত্র স্পেশাল আপনার জন্য, দিস ইজ অফার ইজ জাস্ট ফর ইউ। এরা এইভাবে ব্যবহার করে। ভিক্টোরি গার্ডেন, নাগরিক প্রডিউসার পরিণত করা। এইটা গেল, এইটা একটা ন্যারেটিভ। আর একটা ন্যারেটিভ কিভাবে কাজ করছে দেখেন, এই সেই অরিজিনাল ছবি, এটা কিন্তু সেই আমেরিকান ছবি ভিক্টোরি গার্ডেন, যেটা স্যার এখানে দিয়েছে পেজ নাম্বার 38 অধ্যায় 2-এ। স্যার বলছে ভিক্টোরি গার্ডেন নাগরিককে প্রডিউসার পরিণত করা। যুদ্ধের সময় খাবারের সংকট দেখা দিল। এই যে যুদ্ধ যখন শুরু হলো, খাবারের সংকট শুরু হয়ে গেল। আমেরিকার যে প্রেসিডেন্ট সে প্ল্যান করলো তারা জনগণকে এমন ভাবে মোটিভেটেড করবে যে তারা নিজেদের বাড়ির আঙ্গিনায় আশেপাশে যে খালি জায়গাগুলো আছে এখানে
এখানে তারা শাকসবজি বা অন্য কিছু যে ফুড গুলা তৈরি করবে, এইটা নিজেদের খাবার তো খাবে, আবার এইটা আবার সারা দেশের জন্য বা যে ফোর্স আছে তাদের জন্য দেবে। এখন তারা একটা প্ল্যান নিল ভিক্টোরি গার্ডেন্স, স্কুল, চার্চ, এমনকি শহরের সমস্ত খালি জায়গা পর্যন্ত বাগানে ভরে গেল। দেখেন এই প্ল্যানটা কিভাবে কাজ দিয়েছে। এইটার কারণে এই প্ল্যান ওরা বাস্তবায়নের কারণে একবার সারা জায়গায় ভরে গেল। কি ভরে গেল? যে আমাদের মার্কেট ফর ইউথ, সরি, ভিক্টোরি গার্ডেন, ইয়োর ফুড ইয়োর ফাইটিং, ইয়োর ফুড ইয়োর ফাইটিংস, এ প্ল্যান্ট ইজ এ ভিক্টোরি গার্ডেন, ইয়োর ফুড ইজ ফাইটিং। অর্থাৎ ওরা বোঝাইলো আমাদের খাবার হলো লড়াই, মানে আমরা লড়াই করতেছি এই খাবার দ্বারা, আমাদের খাবারই লড়াই। লাখো আমেরিকান নিজের খাবার নিজেই উৎপাদন করলো, ফলে সরকার সেই রিসোর্স সেনাদের দিকে পাঠাতে পারলো। সেনাদের খাবার ফুরাই গেছে, সে একটা প্ল্যান নিল যে খালি জমি তো রয়েছে, মানুষের অলস ফেলে থেকে লাভ কি, এমন ভাবে ডিজাইন করি, এমন ভাবে একটা প্ল্যান রেডি করি, এই খালি জায়গাগুলোতে খাবার ফসল তৈরি হোক, এন্ড এই খাবার ফসল আবার আমেরিকার যে সৈনিকগুলো আছে যারা যুদ্ধ করতেছে তাদের জন্য দেওয়া হবে। তাই বলা হচ্ছে যে এইটা একটা নাগরিক প্রডিউসার তৈরি করলো, অর্থাৎ নাগরিকরা এইভাবে সেবা দিয়ে তারা তাদের ফুড তৈরি করলো, তারা খাইলো, এবং এটা আমেরিকার যে সৈন্যরা ছিল যারা যুদ্ধ করছিল তাদের জন্য দিল। একে বলা হয় কো ক্রিয়েশন মার্কেটিং, যেখানে গ্রাহক শুধু ভোক্তা নয় বরং অংশদারিও, অর্থাৎ অংশগ্রহণ করে এইসব জায়গায়। অর্থাৎ গ্রাহক শুধুমাত্র এখানে নিজে এটা ভোগ করতেছেন না, এইটা এমন ভাবে করা হয়েছে, ডিজাইন করা হয়েছে যে সে এইটা ভোগ করতেছে, আবার এইটাতে মনে করতেছে যে আমি ওই যুদ্ধে অংশগ্রহণকারী, ওই জায়গার অংশগ্রহণকারী। যেখানে গ্রাহক শুধু ভোক্তা নয় বরং লেজো আজ কাস্টমারকে মেক ইউর ওয়ান টয় অফার দেয়, মানে লেজো একটা ব্র্যান্ড, এখানে নিজেরা একটা টয় অফার দেয়। সে অফারটা কি? মেক ইউর ওয়ান টয় অফার। কিন্তু আমেরিকা এক শক্তিশালী আগে মেক ইউর ওয়ান টয় ফুড ফর ভিক্টোরি দিয়ে ফেলেছিল। এই যে ফুড, মেক ইউর ওয়ান ওয়ান ফুড ফর ভিক্টোরি, এই অফারকে তারা ডিজাইন করে নিয়ে আসে। মেক ইউর, ওই যে টয় লেজো যে ব্র্যান্ডটা, আমি দেখেছি ওদের ওই এইটাতে আমি গেছিলাম যে ওরা কিভাবে এই অফারটা দেয়। তো ওরা অফারটা দেয় এইভাবে যে আপনি যাবেন ওখানে, যে ওদের কিছু টয় তৈরি করার প্ল্যান রয়েছে, এই প্ল্যানের মধ্যে যাবেন, প্ল্যানের মধ্যে যেয়ে দেখবেন যে আপনি নিজে ডিজাইন করবেন, সেই টয়টা ওরা তৈরি করে দিবে। অনেকগুলো এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্ট দিয়ে একটা টয় টয় তৈরি করবেন। ইন কেস যদি মনে করেন যে একটা কোনো অ্যানিমেলস এর অবয়ব তৈরি করবেন, ঠিক ওই অবয়বের যে অংশটা ওনারা তৈরি করে আপনাদেরকে দিয়ে দিবে, মানে আপনি জাস্ট ওদের সহযোগিতা করলেন। ঠিক এইটাই এই যে কো ক্রিয়েশন মার্কেটিং এর একটা অংশ। আচ্ছা, আপনারা বুঝতে কি একটু সমস্যা হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। কেউ বুঝছেন কিনা, আবার যদি না বোঝেন আমার কি কোনো ভাষা সহজ হচ্ছে কি কঠিন হচ্ছে, বা আমি বুঝাইতে পারছি কিনা, প্লিজ একটু ইনফর্ম করবেন। আমি আলহামদুলিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর হচ্ছে, বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখেন স্যার 38 পেজের 3 নম্বর পয়েন্টে বলছে বাই ওয়ার বন্ডস ইমোশনাল ইনভেস্টমেন্ট ক্যাম্পেইন। এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া, আমাদের প্রাইমের ক্লাস হচ্ছে, আমি লিভ নিতে পারবো? শিওর, শিওর, শিওর। প্রাইমে যদি শিডিউল অনুযায়ী ক্লাস হয় তাহলে তো অবশ্যই আমরা লিভ নিব, সমস্যা নেই। আমাদের হ্যাঁ, প্রাইমে, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। প্রাইমে যারা ক্লাস আছে তারা নিতে পারেন, কোনো সমস্যা নাই, অন্য জায়গায়ও নিতে পারেন। আমার এটা রেকর্ডিং থাকবে, আপনারা রেকর্ডিং নিতে পারেন। আমার তো রেকর্ডিং করে আমি এখানে দিব। আমার ইউটিউব চ্যানেল আছে, বিশেষ করে বিলিভার ড্রিমস, যেটা ওইটাতে আপনারা যদি ইসে থাকেন, যদি মনে হয় যে ওখান থেকে আপনি দেখবেন বা রিভাইজ দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে অনেক। থ্যাংক ইউ আপু। আচ্ছা, প্রাইমে কি 2 নম্বর গ্রুপের না? বেস্ট টু। হ্যাঁ, বেস্ট টু।
ও ব্যাচ 2, ঠিক আছে, আমি ব্যাচ 1 এ তো প্রাইমে তো আবার অনেক লেটে ক্লাস নিচ্ছে। আচ্ছা, বাই ওয়ার্ড বন্ডস ভাইয়া ইমোশনাল আপনাদের ইনভেস্টমেন্ট প্রাইমটা ক্যাম্পেইন। কি শেষ হয়ে গেছে বেস ওয়ানের? না না, এখনো আছে, ওরা এখনো শেষ হয়নি, সেশন এখনো শেষ হয়নি। আহ কবে শেষ হবে তো জানি না, তবে এখনো শেষ হয়নি আলহামদুলিল্লাহ। টোটাল আপনাদের ক্লাস কয়টা হয়েছে ভাইয়া? আমাদের 3টে ক্লাস হয়েছে। গ্রুপ কোচিং ছাড়া? গ্রুপ কোচিং, জি গ্রুপ কোচিং সব হয়ে গেছে, গ্রুপ কোচিং হয়েছে, 3টা ক্লাস হয়েছে সব। আচ্ছা। আসমাপুরও তো মনে হয় ক্লাস আছে, আপনারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমার তো এটা রেকর্ড থাকছে, অন্য এক সময় দেখে নিয়ে ঠান্ডা মাথায়, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব যুদ্ধ চালাতে বিপুল। আচ্ছা, বা আপনাদের কি কোনো ইয়ে লাগতেছে কিনা, অন্য কোনো বিজি আছেন কিনা? যদি হয় তাহলে দরকার হয় অন্য সময় সেশন নিয়ে নিব, আসলে ব্যস্ততা প্রত্যেকটা মানুষের আছে, আমরা তো এটা ফ্রি সেশন করতেছি, এমন হয়তো হতে পারে যে ভ্যালুয়েবল কোর্স আপনাদের আছে, সেখানে যদি আপনারা লিভ নেন কোনো সমস্যা নেই, আমরা পরে করতে পারবো, কিন্তু না ভাইয়া, ভ্যালুয়েবল। কন্টিনিউ করেন। হ্যালো। ভাইয়া, জি ভাইয়া প্লিজ। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু 4টা অধ্যায় কমপ্লিট করার টার্গেট নিছেন, আমি মনে করি যে আপনি করে ফেলেন। যেমন আমিও আগ্রহ ছিলাম যে আসলে আপনি যেহেতু এটা কথা বলছেন, আমি মেসেজটা দেখে একটু থামলাম যে আসলে দেখি কোন বিষয়টা। তো আসলে আমার মার্কেটিং ম্যাজিক নিয়ে যে বইটা আছে, সেই বইটা অবশ্য আমার প্রসেসিং এ আছে, কিন্তু আমি একটু চাচ্ছিলাম যে এটা ভিতরে কি আছে অথবা সিস্টেমটা কি মার্কেটিং এ। এই মার্কেটিং নিয়ে একটু জানতে গিয়ে আর কি মেনলি জয়েন করা। আপনি কন্টিনিউ করতে পারেন, যদি আপনার সমস্যা থাকে তাহলে তো সমস্যা নেই। না না, আমার সমস্যা নাই, বাট যদি কেউ বিজি থাকেন তাহলে অবশ্যই লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার সমস্যা নাই, আমি 10টা পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, বা তারপরেও করতে পারবো, আপনারা থাকলে কোনো সমস্যা নাই। আসলে অ্যাকচুয়ালি আমি ভিতরে ঢুকতে পাচ্ছি কিনা, যেহেতু অডিয়েন্স ব্যস্ততার কারণে অনেকে লিভ নিয়েছে, এই জন্য যারা আছেন তাদের ভিতরে আমি ঢুকতে পাচ্ছি কিনা বা আপনারা বুঝছেন কিনা, আপনার জন্য আমি রেডি করছি। আপনার বোধগম্য যদি সেইভাবে সহজ না হয় তাহলে আমার তো এটা হইলো না, এই জন্য বলতেছি, যদি কেউ না বুঝতে পারেন বা আসলে বুঝতেছেন কিনা, বা আমি কঠিন করে বলতেছি কিংবা সহজ হয়ে যাচ্ছে, কোনটা একটু জানাবেন প্লিজ। জি জি ভাই, বিষয়টা হচ্ছে আপনার যে কথা বলার স্টাইল অথবা কথা বলতেছেন মাশাআল্লাহ অনেক ভালো। আর হচ্ছে আপনি ডিপলি যাওয়ার চিন্তা করতেছেন, অথবা আরো যদি ডিপ প্রয়োজন হয়, আমাদের যে ডিপ রেট হচ্ছে মেইন বিষয়। এমনিতে আমরা সবকিছুই জানি, কিন্তু ডিপটি আসলে ঢুকে না। যেমন কোচ কাঞ্চন স্যারের যে বিষয়টা আছে, উনি প্রত্যেকটা ক্লাসে ডিপলি আলোচনা করে, যেমন বিবিএম যারা করছে তারাও কিন্তু জানে ডিপলি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মার্কেটিং, ব্রেন, এসব সেক্টরে আসলে গুরুত্বপূর্ণ বিষয়, ভূমিকা বেশি দেয়। আপনি ঢুকেন, আপনার কথা বলা আমার ভালো লাগতেছে, পাশাপাশি আপনি যে ডিপটা বোঝাচ্ছেন সেটা আরো বেশি ভালো লাগতেছে ভাই। খেরিয়ন ভাই। জি থ্যাংক ইউ। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা যদি এখন কোনো লার্নিং নিই, তাহলে দেখবেন যে যদি একটা ভিজুয়াল জিনিস থাকে, আবার একটা শুনছেন, আপনার সাউন্ড মাইন্ডে আসছে, কানে আসছে, এবং ওইটা নিয়ে থিঙ্ক করতেছেন, এই লার্নিংটা খুব ভালো ইফেক্ট ফেলে। এই জন্য আমার এই যে দেখেন, এই সোর্স গুলা হয়তো আপনিও বই পড়তে যে ওই সময় আপনার আনবেন কিনা হয়তো সময়ের ব্যাপার থাকে। এই যে স্যার যে সোর্স গুলা ব্যবহার করছে বইয়ে, আমি সব সোর্স গুলা এক জায়গায় করতেছি, স্লাইড করে করে যে সোর্স গুলা স্যার যেগুলো দিয়েছে, এবং এর ব্যাক এন্ডের কাহিনীগুলো কি এক গল্প আকার আপনার ভিতরে দিচ্ছি, তাহলে হবে কি, এটা আমার জন্য উপকার হচ্ছে, কারণ আমি ব্রেনটাকে আর ভুলছে না, মানে জিও পলিটিক্স এর কথা চিন্তা করলে কিভাবে ওরা সাজাইছে গেম গুলা আমার ভিতরে ঢুকছে, এই যে ফাইটিং গুলো কিভাবে সাজাইছে, এরা কিভাবে ব্যাক এন্ডের কাজ করছে, এই জিনিসগুলা আমার ভিতরে ঢুকতেছে। ঠিক এই জি সেম জিনিসটা যাতে এই ফিলটা নিতে পারেন, তার জন্য এই আমার সেশনটা। জি ভাই, আমি back করি। আপনার এই প্ল্যানটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এই যে সেক্টরটা আপনি যে ইবুকটা বইটা যেটা পড়তেছেন, সেটা আমাদের বাংলা বোঝাচ্ছে, এটা কিন্তু আসলে একটা ইউনিক একটা বিষয় কিন্তু আর করা যায়। এটা যদি আপনি ইউটিউবে দেন, ফেসবুকে দেন, আপনার মানুষ অনেকে দেখে উপকৃত হবে। হ্যাঁ ভাই? জি থ্যাংক ইউ ভাইজান, আমি আসলে দরকার এখন ফেসবুকেও দিব আমাদের। ইনশাল্লাহ, এবং আমার ইউটিউব চ্যানেলও আছে, কারণ যেহেতু আপনাদের নিয়ে জার্নিটা শুরু, আমিও জার্নিতে একই সহযাত্রী, অতএব সবাই যাতে একই ফ্লোতে যেতে পারি সেই জিনিসগুলো ডেলিভারি দিচ্ছি। এবং মজার ব্যাপার হলো, এখানে আমি যেহেতু এখনো তো এরকম হায়ার লেভেলের একজন বিজনেসম্যান না, কেবল শুরু করেছি, আমি যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হয়েছে আমার, সেইগুলো আপনাদের সাথে শেয়ার,
অনেক সময় আছে নিজের অনেক কাজ করতে যেয়ে প্রতিবন্ধকতা আসবে। এই জায়গাটাই কিভাবে আমি হ্যান্ডেল করছি, এইগুলো আস্তে আস্তে আপনাদের ভিতরে চলে যাবে, হয়তো একটা ফ্লো পাবেন ইনশাল্লাহ। আর যেহেতু আজকে একেবারেই প্রথম সেশন, সামনে আরো ডিপ ডাউন যাবো ইনশাল্লাহ তাআলা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ভাইজান, এবং সাথে যারা যুক্ত হয়েছেন, যুক্ত আছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের 3 নম্বর পয়েন্টে। স্যার বলছে বাই ওয়ার বন্ডস ইমোশনাল ইনভেস্টমেন্ট ক্যাম্পেইন। যুদ্ধ চালাতে বিপুল অর্থ দরকার ছিল, কর বাড়ালে মানুষ বিদ্রোহ করত, তাই আমেরিকা চালু করলো বাই ওয়ার বন্ডস ক্যাম্পেইন। ওই সময়, ওই যুদ্ধের সময় তারা একটা প্ল্যান নিয়ে আসলো। দেখেন, এই জায়গাটায় তারা বিভিন্ন জায়গায় তারা প্রচার মাধ্যম হিসেবে নিয়েছে মানুষের মাইন্ডে ঢোকার। তাদের মেইন যে জায়গাটা, সেটা কিন্তু ব্রেইন। এখনো পর্যন্ত স্যার কিন্তু সবকিছু মেসেজ করছে ব্রেইনে। আপনার সব ব্রেইন, যে তারা ইমোশনাল পয়েন্টে কাজ করছে, তারা সিনেমার পিকচার তৈরি করছে, তারা পোস্টারিং করছে, তারা ডিজনির মতো একটা কোম্পানি, সেই ডিজনি কি করছে, সেই কার্টুনটা কি করছে, সেটা আমরা ইনশাল্লাহ আসবো, এবারই আসছে। সিনেমা হলে, রেডিওতে, এমনকি ডিজনি কার্টুনেও তারা বার্তা দেওয়া হলো, অর্থাৎ এই বার্তাগুলো সেখানে দিল মানুষের ব্রেনের ভিতরে ঢোকার জন্য। ইফ ইউ বাই বন্ডস ইউ আর ফাইটিং ফর ফ্রিডম, অর্থাৎ যদি আপনি বন্ডস কিনেন, ওই সময় যে বন্ডস দিল সরকারিভাবে একটা সঞ্চয়পত্র, তাহলে আপনি স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন। এটা নিজের ভিতর ফিল করা, কি মজার মার্কেটিং। এবং ডিজনির মতো চ্যানেল এই জিনিসটা করলো। তারপরে চার্লি চ্যাপলিন, তারপরে ক্লার্ক গ্যাবেল অংশ নিলেন ক্যাম্পেইনে। সাধারণ মানুষ মনে করলো এরকম ধরনের তারকারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে, বন্ড কিনে তারা সরাসরি যুদ্ধে জিততে সাহায্য করছে, ইমোশনাল ট্রিগার করছে। যে বন্ডস যদি আপনি নেন, এই যে সরকারি সঞ্চয়পত্র যদি আপনি নেন, তাহলে আপনি একজন যোদ্ধা। এখন আমাকে যদি বলা হয় যে তুমি যুদ্ধ, এই বাংলাদেশে তো হয়েছে, এটা আপনারা জানেন, আমরা জানি যে যারা যুদ্ধের পানি খাওয়াইছে, খাবার খাওয়াইছে, তারা কিন্তু সহযোদ্ধা হিসেবে তারা নিজেদের এই জায়গাটাই সরকার দিয়েছে, বা তারা নিজেদেরকে ভূষিত করছে, বা এরকম একটা ইয়ে পেয়েছে তারা। যখন পেয়েছে তখন তো নিজের ভিতর স্পিরিট আরো বেড়ে যাবে যে আমি সহযোদ্ধা, বা আমি ওই সময় হয়তো, তারা তো অলরেডি এই যে পরে এসে ঘোষণা দিয়েছে বাংলাদেশ, বাট এটা যদি আগে জানতো, তা আমার মনে হয় আরো লোক এতে এতে অংশগ্রহণ করতো, যে আমি একটু যারা যুদ্ধ করতেছে তাদের সহযোগিতা করি। তো এইটা তো এরা করছে কি, এই যুদ্ধের আগে এই জিনিসটা প্রচার শুরু করছে, এদের মার্কেটিং প্ল্যান, যে তারা বলে দিয়েছে তারা সহযোদ্ধা। এখন যোদ্ধা বিদায় তারা কিন্তু তারা ফাইটিং করতেছে, তারা এই অংশ করছে। সে কিনছে একটা সঞ্চয়পত্র সরকারের, সরকার ঘোষণা দিচ্ছে তুমি এটা কিনলেই তুমি একজন যোদ্ধা। কি মজার জিনিস, এটা আসলে একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট মার্কেটিং। এখানে বোঝা যাচ্ছে এটা আসলে একটা ইনভেস্টমেন্ট মার্কেটিং, আর কিছুই না। বিকজ আপনার ইনভেস্টমেন্ট মার্কেটিং বলতে এই যে আপনার ভিতরে ঢুকা, একেবারে ইমোশনাল ট্রিগার করে, ইমোশনাল যে ইনভেস্টমেন্ট করলো এইটা ঢুকে, তারপর আপনার ইমোশনাল ট্রিগার করে ওরা এই কাজটা করতেছে। কারণ তারা মনে করতেছে যে বন্ডস কিনলেই, এই যে সঞ্চয়পত্র কিনলেই, এই বন্ডস কিনলেই আমরা সহযোদ্ধা। তো এইটা সরকার থেকেই তো দিচ্ছে। আধুনিক কালে ঠিক এভাবে ব্র্যান্ডিং গুলো মার্কেটিং করতেছে। যেমন ট্রাম্পস বলছে বাই ওয়ান শুজ গিভ ওয়ান শুজ। তো এরা একটা ক্যাম্পেইন ওপেন করছিল যে তুমি যদি একটা শু কেনো, তাহলে এই শু কি আর একজন একেবারে যে হত দারিদ্র সেই ব্যক্তিকে এই শু দেওয়া হবে। মানে আমি একটা কিনবো, আর একটা সেই একেবারে যে এইটা কেনার মতো সামর্থ্য নাই, তাকে এটা গিফট করা হবে, এই বাচ্চাকে গিফট করা হবে। তারা এই জিনিসটা দিল, বিখ্যাত একটা কোম্পানি ট্রাম্পস। বাই ওয়ান শুজ গিভ ওয়ান শুজ, তাদের একটা মার্কেটিং। সিনেমা ও গল্পের শক্তি, পোস্টার যথেষ্ট ছিল না। আমেরিকা জানতো মানুষ গল্পের ভেতরে ঢুকলে তবেই নড়বে। হলিউডকে ব্যবহার করে বানানো হলো যুদ্ধভিত্তিক সিনেমা। সেখানে আমেরিকান সৈনিককে বীর, আর শত্রু হলো দানবীর। ডিয়ার ফ্রেভার ফেস, এখানে এই একটা সিনেমা তারা বানালো, যেখানে তাদেরকে বীর এবং দানবীর, মানে যারা যুদ্ধ করছে সৈনিককে বীর দেখানো হলো, আর যারা শত্রু তাদের হচ্ছে দানবীর।
এই সময় নাৎসি জার্মানির কষ্ট ভুগছে এরকম কিছু ফিক্সার তারা রেডি করে দিয়েছিল, যেখানে দেখানো হয়েছিল যে জার্মানিরা কষ্ট ভুগছে। এই যে সেই ফিক্সারটা, এটা কিন্তু ওই সময়ের ফিক্সার, দেখেন ফিক্সারটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি আমেরিকান দর্শকদের মধ্যে নাৎসি জার্মানির বিরুদ্ধে জনমত তৈরি করতে ব্যবহৃত হয়েছিল। এটা কিন্তু একটা সিনেমা। কার্টুনটিতে দেখানো হয় কিভাবে ডোনাল্ড ডাক নাৎসি শাসনের অধীনে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, যা ছিল খুবই হাস্যকর এবং একই সাথে খুবই কষ্টের। এটি নাৎসিদেরকে ব্যঙ্গ তৈরি করা হয়েছিল, অর্থাৎ নাৎসি যে বাহিনী ছিল তাদেরকে ব্যঙ্গ করে এই জিনিসটা করা হয়েছে। এটি মূলত যুদ্ধের সময় নৈতিক মনোবল বাড়ানো এবং শত্রুকে নাৎসি জার্মানি উপহাস করার জন্য তৈরি একটি রাজনৈতিক বিদ্রুপাত্মক চলচ্চিত্র। তারা একটা শর্ট ফিল্ম, এটা কিন্তু একটা শর্ট ফিল্ম তৈরি করেছিল। এটা কি? এটা নাৎসি বাহিনীকে দেখালো যে তাদেরকে মূলত বিরুদ্ধে, মানে আমেরিকান দর্শকদের মধ্যে নাৎসির যে জার্মানির বিরুদ্ধে যে জার্মানি বাহিনী জনমত তৈরি করার জন্য এই কাজটা করলো, তাদেরকে হাস্যকর হিসেবে এবং কষ্টের একটা জায়গা হিসেবে তাদেরকে দেখানো হলো। এখানে ক্যাম্পেইনটার মূল উদ্দেশ্য তো বুঝলাম। এখানে ন্যারেটিভ ইমোশনাল মার্কেটিং দেখানো হলো। দর্শক কেবল বার্তা শুনছে না, বরং গল্পের চরিত্রের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে জিতেছিল কে? জিতেছিল মানুষের হৃদয়, মন আর মানিব্যাগ জয় করে। ব্যবসায় আমরা যাকে বলি কাস্টমার জার্নি, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ইনভেস্টমেন্ট। আমেরিকার যুদ্ধের সময় একই সূত্র প্রয়োগ করেছিল। ইরাক, আফগানিস্তান আক্রমণ, উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশনস। 2001 সালের 9/11 হামলার পর আমেরিকা জানতো যুদ্ধ চালাতে হলে শুধু সৈন্যবাহিনী যথেষ্ট নয়, জনগণের সামর্থ্য চাই। তাই তখন তারা শুরু করলো নতুন প্ল্যান, ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মার্কেটিং ক্যাম্পেইন তারা চালু করলো। কি? টেরর। ওই সময় টেরর হিসেবে তারা ইরাক আক্রমণের আগে ন্যারেটিভ তৈরি হলো। সাদ্দাম হোসেনকে তারা বললো যে সে একজন টেরর, তার কাছে উইপেন্স আছে, বিশেষ করে যে উইপেন্স ডিস্ট্রাকশন নিয়ে আসে, অর্থাৎ মানুষকে একেবারেই শেষ করে ফেলবে এরকম। মিডিয়া, সংবাদ সম্মেলন, সব জায়গায় এরকম প্রচারণা, গোয়েন্দা, সব জায়গায় এরা এইভাবে প্রচারণা শুরু করে দেন। তারা সাদ্দামকে একেবারেই ভিলেন হিসেবে, যে ওর কাছে মারাত্মক অস্ত্র শস্ত্র রয়েছে, তার এগেইনস্টে চলে গেল। এন্ড দেন পরে প্রমাণিত হলো যে তার কাছে কিছুই পাওয়া যায়নি। ততক্ষণে যুদ্ধ শেষ, মার্কেটিং এর কাজ সম্পন্ন। আফগানিস্তানে একইভাবে বলা হলো তালিবান মানেই টেরর। ঠিক সেম পদ্ধতি আফগানিস্তানেও নেওয়া হয়েছিল, তালেবান মানেই টেরর। এরা সবাই সন্ত্রাসী, তালেবান ইকুয়াল টু টেরর, আর আমেরিকান হলো দাতা। এই ন্যারেটিভ 2 দশক ধরে $মিলিয়ন খরচ করে যুদ্ধকে টিকিয়ে রাখলো। এখানেই দেখা যায় ন্যারেটিভ মার্কিন একটি যুদ্ধকে বৈধতা দিতে পারে, আবার ভেঙেও দিতে পারে। বারাক ওবামার যে পলিসি ছিল হোপ অ্যান্ড চেঞ্জ, তিনি আশা এবং পরিবর্তনের কথা মানুষের বলেছিলেন। 2008 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল মার্কিন ইতিহাসের এক মাইল ফলক। বারাক ওবামা প্রচলিত রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন ব্র্যান্ড, আর তার ব্র্যান্ডের মূল বার্তা ছিল হুপ। আশা হচ্ছে ওই যে হুপ, আশা, আশা দিয়েছিলেন। মানুষকে একত্রিত করা সবচেয়ে পাওয়ারফুল আবেগ, বা ওবামার এই জিনিসটা ব্যবহার করেছিলেন। কি? তার ক্যাম্পেইনের স্লোগান ছিল ইয়েস উই ক্যান। 21 শতকের সবচেয়ে শক্তিশালী মার্কেটিং কপি এটা। হ্যাঁ, ইয়েস উই ক্যান, হ্যাঁ আমরা পারি।
মানে এমন ভাবে মানুষের ভিতরে ঢুকে গেল যে আমরা পারি, আমরা আশার বাণী দিয়েছিলাম আমি এই করব, এইটার মধ্যে অনেক কিছু আছে যে আমরা পারি। সোশ্যাল মিডিয়া, ইমেইল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সবকিছু ব্যবহার করে তার টিম একটি মুভমেন্ট তৈরি করে। সাধারণ মানুষ মনে করলো তারা কেবল একজন নেতাকে ভোট দিচ্ছেন না, বরং ইতিহাসের পাতায় নিজেদের স্বাক্ষর রাখছেন। কি সুন্দর মার্কেটিং! সে এমন ভাবে মার্কেটিং করলো যে সাধারণ মানুষ মনে করলো যে তারা কিন্তু নেতাকে ভোট দিচ্ছেন না, তারা একটা স্বাক্ষর রাখছেন। এখানে ওবামার সাফল্যের রহস্য হলো তিনি পলিসি নয় আবেগ বিক্রি করেছিলেন। হুপ হলো তার পণ্য, আর আমেরিকা ছিল তার মার্কেট। ডোনাল্ড ট্রাম্প কি করলো? মেক মেক কি মেক আমেরিকান গ্রেট এগেইন, মেক আমেরিকা গ্রেট এগেইন। 2016 সালে মার্কেটিং এর খেলা আরো নাটকীয় হলো। ডোনাল্ড ট্রাম্প মূল তিনি নিজে একটা স্লোগান তৈরি করলো। রাজনীতিবিদ, তিনিও কিন্তু রাজনীতিবিদ ছিলেন না, এবং একজন শক ভ্যালু ব্র্যান্ডার। তিনি একজন শক ভ্যালু ব্র্যান্ডার ছিলেন, একজন ব্যবসায়ী কিন্তু তিনি ছিলেন। তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার মহান করুন, তাগার গ্রেট করেন, মহান করে ফেলতে হবে, এরকম একটা অবস্থা। আর তার দৃষ্টিকোণ থেকে আমেরিকায় এর আগের যে সরকার চালাচ্ছে এই অবস্থা তৈরি করেছে, এটা এখন আর সেই অবস্থায় নাই, যে তাদের যে ঐতিহ্য গাম্ভীর্য এই জিনিসটা হারিয়ে গেছে। তো আমরা এটা আবার ফিরিয়ে নিয়ে আসবো। এখানে একটা ব্যাপার কাজ করছিল, নস্টালজিয়া একটা ব্যাপার ছিল, অন্যদিকে জাতীয়বাদের আবেগ একসাথে জাগলো। এখানে অনেকে জাতীয়বাদ দেখলো যে আমার জাতীয়বাদ এখানে পাচ্ছি আমি। হ্যাঁ, ফেসবুক, টুইটার, ইউটিউব প্রতিটি প্ল্যাটফর্মে তিনি অ্যাটেনশন ইকোনমি দখল করে নিলেন। মিডিয়া তাকে সমালোচনা করতে করতে অজান্তেই কোটি কোটি ডলারের ফ্রি বিজ্ঞাপন দিল। সেখানে ওবামা মানুষকে আশার গল্প শুনিয়েছিলেন, ট্রাম্প শোনালেন ভয় আর ক্ষোভের গল্প। দে আর টেলিং ইউর জবস, ইটস গিভ দেম ব্যাক। ওরা তোমার চাকরি চুরি করেছে, আমি এটা আবার ব্যাক দিব। এটা মার্কেটিং এর নির্মম সত্য যে ন্যারেটিভ মানুষের ভেতরে আবেগকে নাড়িয়ে দিতে পারে। সে যেতে কাতার বিশ্বকাপ ফুটবল কান্ট্রি মার্কেটিং 42 নাম্বার পেজ আমরা পড়তেছি 6 নাম্বার পয়েন্টে। কাতার বিশ্বকাপ ফুটবল যুদ্ধের মতো খেলাধুলা ও ন্যারেটিভ মার্কেটিং যুদ্ধক্ষেত্র। কাতার 2022 সালে বিশ্বকাপ আয়োজন করলো। তখন তারা শুধু খেলা আয়োজন করেনি, বরং নিজেদের ইমেজ ব্র্যান্ডিং করেছে। বিলিয়ন ডলার খরচ করে তারা দেখালো উই আর এ মডার্ন, আমরা মডার্ন, পাওয়ারফুল অ্যান্ড গ্লোবাল। আমরা আধুনিক, তারপরে খুব পাওয়ারফুল অ্যান্ড গ্লোবাল। ব্র্যান্ড মার্কেটিং এর ভাষায় বলে এটা ছিল কাতার রেপুটেশন ক্যাম্পেইন, যেখানে ফুটবলার হলো প্রোডাক্ট আর সফট পাওয়ার হলো আসল প্রফিট। তারা ওই সময় তাদেরকে এইভাবে প্রেজেন্ট করলো। আমরা কি তৃতীয় অধ্যায় গেছি? ব্র্যান্ড মার্কেটিং এর ভাষায় বলে এটা ছিল কাতারের রেপুটেশন মার্কেটিং। বিশ্বকাপ ও অলিম্পিক সফট পাওয়ার ব্র্যান্ডিং, যেখানে রাষ্ট্র সরাসরি প্রচার করতে পারে না, সেখানে খেলাধুলো হয়ে ওঠে তাদের মার্কেটিং এর টুল। মানে এটা ডাইরেক্ট রাষ্ট্র প্রচার করলো না, এটা তারা মার্কেটিং টুল হিসেবে খেলোয়াড়দেরকে বেছে নিল। 1936 সালে হিটলার বার্লিন অলিম্পিক ব্যবহার করেছিলেন নাৎসি শক্তি প্রদর্শনের জন্য। 2014 সালে রাশিয়া সোচি অলিম্পিক আয়োজন করে বলেছিল উই আর ব্যাক, তারা আবার ব্যাক করেছে। মানে তারা ওই আয়োজনে এরকম একটা রিফর্ম করার স্লোগান দিয়েছিল। কাতার 2022 সালের বিশ্বকাপ দিয়ে বলল উই আর গ্লোবাল। অর্থাৎ দেখেন 36 সালে হিটলার একটা নচ্ছি শক্তির প্রদর্শন করলো, 14 সালে উই আর ব্যাক রাশিয়া বলল যে আমরা আবার ব্যাক করেছি। কাতার পাওয়ার দেখালো, মডার্ন দেখালো, আধুনিক, একেবারেই অপ্রতিরোধ্য এমন একটা দিল দেখাইলো। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে সফট পাওয়ার ব্র্যান্ডিং।
বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকাপ প্রতিটি জায়গায় মার্কেটিং কাজ করছে অদৃশ্য হাতিয়ার হিসেবে। অস্ত্র, অর্থনৈতিক, কূটনৈতিক সবকিছু চেয়ে শক্তিশালী হলো গল্প। রাজনৈতিক মার্কেটিং, ভোট, কাস্টমার কনভার্সেশন। ব্যবসায় যেমন লিডকে কাস্টমার কনভার্ট করতে হয়, রাজনৈতিক ভোটারকে সমর্থকে ভোট কনভার্ট করতে হয়। ওবামা ভোটারকে হুপ বিক্রি করে কনভার্ট করেছিল, ট্রাম্প কনভার্ট করেছিল ফেয়ার অ্যান্ড ন্যাশনালিজম দিয়ে, নরেন্দ্র মোদী কনভার্ট করেছিল হিন্দু পিরিয়ড দিয়ে, শেখ হাসিনা কনভার্ট করেছিল উন্নয়ন ন্যারেটিভ দিয়ে। যদিও কোনো কোটা ইস্যুতে ইকিউ প্রদর্শনের ব্যর্থ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে পালান। এখানে সব জায়গায় সূত্র এক, প্রোডাক্ট ইকুয়াল টু লিডার, কাস্টমার ইকুয়াল টু ভোটার, মার্কেটার অ্যান্ড নেশন। রাষ্ট্রের মার্কেটিং, দেশ মানেই একটা ব্র্যান্ড। আপনি কি ভেবেছেন মেড ইন জাপান কিংবা মেড ইন জার্মানি লেখা দেখলে আমাদের মনের মধ্যে কেন ভরসা জন্মায়? কারণ রাষ্ট্রগুলো তাদের ইমেজকে ব্র্যান্ডিং বানিয়েছে। জাপানিজরা যে কোনো কাজ করলে সততা বজায় রাখে। ইভেন্ট স্টেডিয়ামে খেলা দেখতে গেলেও গ্যালারি থেকে প্লাস্টিক বোতল, অন্যান্য আবর্জনা মুক্ত করে মাঠ ছাড়েন। এসব ছোটখাটো নানা অ্যাক্টিভিটি তাদেরকে ইমেজ দারুণভাবে বিল্ড করেছে। আমাদের মধ্যে তো এই ব্যাপারটা নাই। আমি অনেক খেলার মাঠে গেছি, আমরা যে কত ভালো জাতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে নিজেকে মার্কেটিং করলো পারসেপশন এন্ড কোয়ালিটি ব্র্যান্ড হিসেবে। সনি, টয়োটা, হোন্ডা সব একই জাতীয় ইমেজকে সামনে নিয়ে এলো। অন্যদিকে আমেরিকা নিজেদেরকে সবসময় বিক্রি করছে ল্যান্ড অপরচুনিটি, সিনেমা, প্রযুক্তি, সিলিকন। এখানে বলা হচ্ছে জাপান তারা কোয়ালিটি মার্কেটিং এ কোয়ালিটি যে ব্যাপারটা আছে সেইটা তারা ইনশিওর করলো এবং সেই দিকে ফোকাস করলো। এন্ড দেন অপর দিকে দেখা যাচ্ছে যে আমেরিকা তাদেরকে ল্যান্ড অপরচুনিটির একটা মার্কেটিং করলো। কারণ সেই সময় সিনেমা, আমেরিকার চরম আকারে সিনেমা চলতো। প্রযুক্তি, তারা প্রযুক্তিকে ব্যাপক আকারে নিয়ে এসছে এরকম দেখাতো। সিলিকন ভ্যালি, হলিউড সব মিলিয়ে আমেরিকার রাষ্ট্রীয় মার্কেটিং হলো যদি বড় কিছু করতে চাও তাহলে এখানে আসো। ওরা মার্কেটিং এমন ভাবে করলো যে যদি বড় কিছু করতে চাও এই সিলিকন ভ্যালিতে আসো, হলিউড ভ্যালিতে আসো। অ্যাকচুয়াল তাই হয়েছে। এখন কিন্তু আমরা দেখি আমেরিকা মানে আমরা স্বপ্ন মনে করি, এটা আমাদের স্বপ্ন, এটা বাস্তবায়ন হলে তো আর কিছু পাওয়ার নাই। ওরা ওইভাবে ডেকে নিয়েছিল ওই সময়। এখানে রাষ্ট্র আসলে ব্যবসায়ীর মতো আচরণ করেছে। তাদের প্রোডাক্ট হলো পরিচয়, আইডেন্টিটি। ওই যে প্রোডাক্ট, তাদের আইডেন্টিটি হচ্ছে তাদের জায়গা, তাদের আইডেন্টি। এই যে আইডেন্টিটিতে তাদের দেখাইলো যে সিলিকন ভ্যালিতে আসো তোমরা, পাওয়ারফুল ম্যান, বা তোমরা এইভাবে জীবনযাপন করতে পারবা। সিনেমা, অন্য জায়গায় তারা এই জিনিসটা বিল্ড করলো, সিনেমাতেও বিল্ড করলো এবং সারা বিশ্ব তাদের এই ল্যান্ডটা আইডেন্টি হিসেবে দেখলো। আর গ্রাহক হলো নাগরিক ও বিশ্ব সম্প্রদায়। মার্কেটিং মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয়, মার্কেটিং মানে মানুষের মন জয় করা। যুদ্ধ, রাষ্ট্র, স্পোর্টস, ব্যবসা সব জায়গায় যিনি মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করেন তিনিই হন শাসক। কয়েকটা, যুদ্ধ, রাষ্ট্র, স্পোর্টস, ব্যবসা সব জায়গায় যিনি মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করেন তিনিই হন শাসক। ব্যবসায়ীকে অ্যাটেনশন কন্ট্রোল করে, যে মার্কেট কন্ট্রোল করে, জিও পলিটিক্স ন্যারেটিভ কন্ট্রোল করে, সে স্টোরি কন্ট্রোল করে, ব্রেন সায়েন্স। তাহলে এখানে কি বলতেছে? মার্কেটিং মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয়, মার্কেটিং মানে মানুষের মন জয় করা। একেবারে কোর একটা মেসেজ যে মার্কেটিং মানে শুধু প্রোডাক্ট বিক্রি না, মার্কেটিং মানে মানুষের মন জয় করা। আপনি প্রোডাক্ট বিক্রি করলে একবার হয়তো প্রোডাক্ট বিক্রি করলেন, বাট মানুষের মাইন্ডে একবার ঢুকলে সে তো আপনার বারবার আপনার প্রোডাক্ট নিবে। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, দেখেন আপনি কখনো প্রোডাক্ট কিনতে গেছেন কিনা আশেপাশের কোনো মার্কেটে, বাজারে, দেখবেন যাওয়ার সাথে সাথে কেউ আপনার একটা চা দিচ্ছে বা কোনো কোল্ড ড্রিঙ্কস ধরাই দিল। আপনি করবেন কি, ওই প্রোডাক্টটা ওইবার নিয়েছেন কিন্তু এরপর আপনার মাইন্ডে এমন ভাবে ঢুকছে যে ছোট্ট একটা সেবা সে হয়তো করেছে। এখন প্রথম যখনই আপনি ওই মার্কেটে ঢুকবেন তখন ওই দোকানে আগে যাবেন, অথবা অন্য দোকান ঘুরে এসে আপনার কমফোর্ট ফিল হবে না, ওই জায়গাটায় আসতেই হবে। এইটা কি, এটা আপনার মাইন্ডে ঢুকে গেছে। এটা মজার একটা মার্কেটিং উনি করে ফেলেছে।
brain science. Your brain stores story not a fact but as a emotionally চার্জ স্টোরিজ। আমাদের মস্তিষ্ক ইতিহাসকে তথ্য হিসেবে নয়, ইউর ব্রেন স্টোরিজ নট এ ফ্যাক্ট বাট এজ এ ইমোশনালি চার্জ স্টোরেজ, বরং আবেগঘন গল্প হিসেবে দেখে। এটা কারণে আমরা পৃথিবীর অনেক সত্য ঘটনা ভুলে যাই কিন্তু ফিকশনাল সিনেমার দৃশ্য আজীবন মনে রাখি। দেখছেন যে ব্যাপারটা হলো, ফিকশনাল অনেক সিনেমা আছে, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমরা হয়তো আমাদের জীবনে এটা হারিয়ে ফেলি, বাট ফিকশনাল অনেক গল্প আছে সেটা আমরা ভুলি না, বিকজ এটা সিনেমার দৃশ্য, এটা আজীবন আমাদের ভিতরে বিল্ড করে। এখানে স্যার কিছু অ্যাকশন কোশ্চেন করছে আমাদের জন্য, আমি অ্যাকশন কোশ্চেনটা আমি অবশ্য রেডি করি নাই। তৃতীয় অধ্যায় অ্যাকশন কোশ্চেনটা আমি রেডি করছি। আপনি কি শুধু পণ্য বিক্রি করছেন নাকি ন্যাশন লেভেল ইমোশন তৈরি করছেন? আপনি কি আপনার ব্র্যান্ডকে মুভমেন্ট বা আইডিওলজি হিসেবে দেখছেন? এটা আপনার আমার জন্য প্রশ্ন স্যার করেছেন। তৃতীয় অধ্যায়ে যেটা বলা হচ্ছে, হিটলার থেকে হ্যান্ড স্যানিটাইজার বিপর্যয় সময়কে কে জিতে? জিও পলিটিক্স এর ব্যাপারে ঢুকে গেলাম, এটা জিও পলিটিক্স একটা পর্যায়ে আসলাম। এরপরে যেটা করা হয়েছে, হিটলার থেকে হ্যান্ড স্যানিটাইজার বিপর্যয় সময় কে জিতে? বিশ্ব ইতিহাসের প্রতিটি বড় সংকট, যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক ধস এগুলো কেবল ঘটনা নয়, এগুলো ছিল মনস্তাত্ত্বিক ওপেনিং। সেখানে মানুষের মন খুঁজেছে নতুন নায়ক, নতুন নিরাপত্তা, নতুন গল্প, এবং সেই মনের শূন্যস্থান পূরণ করেছে তারা যাদের গল্প শক্তিশালী, স্টোরি টেলিং। সংকট মানুষে গড়েও শুধু ভাঙেই না, মানে এমন সংকট থাকে মানুষের শুধু গড়ে, শুধু ভাঙে এরকম ফ্যাক্টর না, গড়েও। প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলার উত্থান, জার্মানরা তখন বিধ্বস্ত, পরাজিত, অপমানিত, অর্থনৈতিকভাবে ধ্বংস। এই শূন্যতার মধ্যে হিটলার কি দিলেন? একটা ভিশন, একটা শত্রু চিহ্নিত করলেন ইহুদি, একটা জাতিগত গর্ব জাগালেন, একটা নতুন ভিশন দিলেন, এবং সবকিছু মোড়ালেন আধুনিক গল্প প্রযুক্তিতে, প্রোপাগান্ডা, সিনেমা, প্যারেড, পোস্টারে। হিটলার যুদ্ধ জিতেছিলেন না, মনের মাঠ দখল করেছিলেন গল্প দিয়ে। হিটলারের পেছনে ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টোরি টেলিং ডিপার্টমেন্ট, জেস্ট গ্লোবেল, এর নেতৃত্বে নাজি প্রোপাগান্ডা মিনিস্ট্রি। এই দেখেন, এই সেই নাজি প্রোপাগান্ডা মিনিস্ট্রি, যে পিকচারটা দিয়েছি এটা হচ্ছে নাজি প্রোপাগান্ডা মিনিস্ট্রি। এটা হিটলার, দেখেন এখানে হিটলার আছে, হিটলারের একটা মিনিস্ট্রি, এখানে তারা এই সব পোস্টার বা এই যে সিনেমা টিনেমা এগুলো বানাতেন যে মানুষের মাইন্ড দখল করার জন্য। কি বানিয়েছিলেন পরে আসছি। হিটলার যুদ্ধ জিতেছিলেন, সরি, ইহুদিদের নন হিউম্যান প্রমাণ করতে তাদের চেহারা, চরিত্র, সমাজ ব্যবস্থা নিয়ে বানানো হয় ভয়ঙ্কর গল্প। জার্মান ইজ দ্য ভিকটিম, এই গল্প ছড়িয়ে দেয় পুরো জাতিকে, বানিয়ে ফেলা হয় যুদ্ধাস্ত্র। অর্থাৎ তারা এমন ভাবে ট্রিগার করে যে ইহুদিদেরকে নন হিউম্যান বলে, তারা মানুষ না এরকম একটা অবস্থায় তাদেরকে প্রমাণ করার জন্য যে নন হিউম্যান প্রমাণ করতে তাদের চেহারা, চরিত্র, সমাজ ব্যবস্থা নিয়ে বানানো হয় ভয়ঙ্কর গল্প। তাদের যে গল্পগুলো দেখেন, এই গল্পগুলো থ্রো করছে, পিকচারের দিকে লক্ষ্য করেন যে এরা কিভাবে গল্পগুলো থ্রো করে এরা পোস্টারিং করছে। এটা কিন্তু ওই সময়ের পিকচার। রিসার্চ মিনিস্ট্রি অফ পাবলিক, এই যে প্রোপাগান্ডা যে মিনিস্ট্রি ছিল, এই প্রোপাগান্ডা মিনিস্ট্রির এই কাজগুলো ওরা করতো। শুধু অস্ত্র নাই, ন্যারেটিভ পাওয়ার দিয়েই হিটলার প্রথমে মন জয় করেছিল। এই যে ন্যারেটিভ পাওয়ার দিয়ে মানুষের ভিতরে ঢুকে গেল কি, এই যে তারা পোস্টারিং শুরু করলো, তারা এমন এমন জিনিস শুরু করলো যা মানুষের ভিতরে ঢুকে গেল খুব ইজিলি। মডার্ন জিও মার্কেটিং, টেক ব্যাক কন্ট্রোল, ভয়, জাতীয়বাদ, ট্রিগার। 2016 সালে ইংল্যান্ড যুক্তরাষ্ট্র যখন ইউরোপীয় ইউনিয়ন ছাড়বে কি না, সেই তারা ছাড়বে কিনা এটা গণনা ভোট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন আসলো যুদ্ধে, তখন আসলো আসল যুদ্ধটা। এই সময়
যুদ্ধটা চলছিল ভোট কেন্দ্রে নয়, বরং মানুষের মনের ভেতরে। ইউরোপীয় ইউনিয়ন যখন ছাড়ে, ঠিক গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই সময়, তখন এইটা মানুষের ভোটার কেন্দ্রে যুদ্ধ জয় হয়েছিল না, যুদ্ধ জয় হয়েছিল মানুষের মাইন্ডে। আগেই মাইন্ডে এটা ঢুকেছিল। যুদ্ধ জয় কিভাবে করছিল? লিড ক্যাম্পেইনে একটা স্লোগান ছুড়ে দিল, টেক ব্যাক কন্ট্রোল। এই ৩টি শব্দ পুরো ক্যাম্পেইন দাঁড়িয়ে গেল। টেক ব্যাক মানে তোমার কিছু কেড়ে নেওয়া হয়েছে, আবার আদায় করতে হবে। কন্ট্রোল মানে নিরাপত্তা, স্বাধীনতা, এটা নিজের ভিতরে করে, নিজের ভিতরে রাখা। কন্ট্রোল, নিরাপত্তা, স্বাধীনতা, শক্তি। ভয়কে জাগিয়ে দেওয়া হলো যে তারা আমার সবকিছু কেড়ে নিয়েছে। এই ক্যাম্পেইনটা সেই সময় করা হলো। ইউরোপ আমাদের আইন বানাচ্ছে, অভিবাসীরা আমাদের চাকরি কাটছে। এমন ভাবে ভিতরে ঢুকলো যে ইউরোপ তাদের আইন তৈরি করতেছে, তাদের উপরে একটা অযাচিত জিনিসগুলো দিচ্ছে, এইটা তাদের ভিতরে ঢুকাই দিল। ফলাফল লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিশ্বাস করলো ব্রিটেন যেন সত্যি কোনো অদৃশ্য শক্তির দাস হয়ে গেছে। এবং সেই স্লোগান তাদের মুক্তির প্রতিশ্রুতি। বিজনেসে যেমন এক লাইনে ভয় ভিত্তিক কফি বিক্রি বাড়িয়ে দেয়, তেমন ব্যবসার লাল বাতি জ্বালার আগেই কোর্স কনসেন্ট্রেট করুন। কেমন তেমনি ব্যাকস্টিক্সও জিতলো একটা ভয় জাতীয়বাদ ট্রিগার করে। ইউক্রেন যুদ্ধ, স্ট্যান্ড উইথ ইউক্রেন, রং পতাকা, আবেগ, সেলিব্রিটি। 2022 সালে রাশিয়া আক্রমণের পর ইউক্রেন শুধু সামরিক শক্তি দিয়েই টিকেনি, তারা টিকেছিল ব্র্যান্ডিং, মার্কেটিং, যুদ্ধের মাধ্যমে। কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো হ্যাশট্যাগে। আমরা জানি ইউক্রেন যুদ্ধের সময় আমরা কিভাবে ওখানে আমাদের মাইন্ড কাজ করছে, খুব সব কর্নারলি আমরা হ্যাশট্যাগ করেছি। এটা 2022 সালের ঘটনা, আমরা জানি সবাই। বড় বড় শহরে তারা বিভিন্ন বিল্ডিং আলোকিত করলো তাদের ওই যে পতাকা রঙে, আমরা দেখেছি এটা। প্রেসিডেন্ট দেখেন টি শার্ট, প্রেসিডেন্ট কিন্তু টি শার্ট পরেছিলেন, তার ব্র্যান্ড ছিল টি শার্ট। এই যে নাৎসি বাহিনী আর একটা ব্যাপার, যে তারা এমন ভাবে মানুষের ভিতরে মাইন্ড জয় করে ফেলেছিল, এই যে ছবি টবি দিয়ে তারা এই যে ভিতরে মানুষের ভিতরে ঢুকে গেছিল। এই দেখেন যে প্রেসিডেন্ট হোয়াইট হাউসে গেছে, তখন ট্রাম্প ছিল প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট ছিল ট্রাম্প। আর এই যে ওই সময়ের যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্ট দেখেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্যুটটাই পরেননি, সব সময় খাকি টি শার্টে হাজির হয়েছে। এই দেখেন তার প্রমাণ, যে হোয়াইট হাউসে গেছে, এরকম একটা জায়গায় গেছে, হোয়াইট হাউসে যাওয়ার পরেও সে টি শার্ট পরে গেছে, সে কিন্তু তার স্যুটটাই পরেন নাই। কারণ নিজেকে সাধারণ মানুষের মধ্যে ঢুকে গেছে ওই যুদ্ধের সময়, যে আমিও তোমাদের কাতারে। সে ফ্লো দিয়েছে, সে এনার্জি দিয়েছে যে আমি তোমাদের বাইরে না। এখন ওই সময় যদি সে মাইকের সামনে মাইক্রোফোন নিয়ে এই যে টাই পরে যদি সামনে আসতো, তাহলে মানুষের মাইন্ডে ঢুকতে সমস্যা হতো। স্যার বলতেছে দেখেন কিভাবে সে ব্র্যান্ডিং করতেছে, সে ব্র্যান্ডিং করেছে একটা টি শার্ট পরে মানুষের মাইন্ডের ভিতরে ঢুকে গেছে, যে আমি তোমাদের মধ্যে স্টোরি টেলিং। এরপরে ফলাফল কি হলো? ফলাফলে বেশ আমেরিকান ইউরোপের জনমত ইউক্রেনের পাশে দাঁড়ালো, বিলিয়ন ডলার ফান্ডিং এলো। মানে আমেরিকাও ওই সময় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিলেন এবং বিলিয়ন ডলারের ফান্ডিং দিয়েছিলেন। এই যে ব্র্যান্ডিং করে মানুষের ভিতরে অন্তরে ঢুকে গেছিল, এটা আমাদেরও কিন্তু ওই সময় হিট করেছিল। আধুনিক ব্যবসার একে বলে ইমোশনাল ভ্যালিডিটি। যেমন নাইকি যখন কলিন ক্যাপারসিনোকে নিয়ে বিজ্ঞাপন করলেন, তখন মানুষ মনে করলো নাইকি মানেই রেসিডেন্সি। ইউক্রেনেও একইভাবে নিজেদের ব্র্যান্ড বানালো, উই আর এ ফ্রিডম। চীন ওয়ান বেল্ট ওয়ান রোড নামটাই হলো মার্কেটিং। এটা চীনের সবচেয়ে বড় বৈদেশিক প্রকল্প, বিলিয়ন ডলারের রাস্তাঘাট, রেল লাইন, পোর্ট নির্মাণ প্রকল্প। এর নাম হলো ওয়ান বেল্ট ওয়ান রোড।
লক্ষ্য ছিল পুরো এশিয়া, আফ্রিকা আর ইউরোপের দেশগুলোকে অর্থনৈতিকভাবে নিজেদের সাথে বেঁধে ফেলা। নামটাও ঠিক ওইভাবে দিয়েছিল, ওয়ান বেল্ট ওয়ান রুট। তারা এইভাবে দিয়েছিল যে ওয়ান বেল্ট ওয়ান রুট। এটা ব্যবহার করে তারা এমন ভাবে করছিল যে দক্ষিণ এশিয়ার যত মানুষ দেশগুলো আছে তারা একটা বেল্টের মধ্যে নিয়ে এসে একসাথে অর্থনৈতিক উন্নয়ন করে। ফলাফল কি হইলো? ওই সময় যারা এইসব দেশে ছিল তারা এইসব জিনিস বোঝার আগেই তারা মনে করলো যদি আমরা এই উন্নতির দিকে না যাই তাহলে আমরা ছিটকে পড়বো, এর থেকে সরে পড়বো। এই জন্য তারা এটার ভিতরে চলে গেছিল। আধুনিক ব্র্যান্ডিং এর ভাষায় একে বলে নেমিং ফিজিওলজি। যেমন অ্যাপল আইফোন নাম দিয়ে ফোনকে প্রযুক্তির সাথে ব্যক্তিগত পরিচয় প্রতীক বানালো। চীনও ওয়ান বেল্ট ওয়ান রোড নাম দিয়ে নিজেদের জিওপলিটিক্স এজেন্ডাকে ব্র্যান্ডিং পরিণত করলো। যেমন আমি ব্রেভ নাম দিয়ে আইডেন্টি ড্রিভেন ন্যারেটিভ বানিয়েছি। বিজনেস করতে গেলে সাহস হচ্ছে ফান্ডামেন্টাল নিড। ব্রেভ সেই নিডকে ব্রেভ সেই নিডেরই নির্যাস। এই নামই একটা পাওয়ার, একটা প্রাউড, একটা প্রিমিয়াম ফিল। আধুনিক জিওপলিটিক্স বন্দুকের চেয়েও শক্তিশালী হলো ব্র্যান্ড। হ্যান্ড স্যানিটাইজার ও প্যান্ডেমিক ইরা ব্র্যান্ডিং। 2020 সালে হঠাৎ সবাই হ্যান্ড স্যানিটাইজার খুঁজছে, কিন্তু হাজার ব্র্যান্ডের মধ্যে ডেটল, লাইফ বয় জিতলো কেন? কারণ তারা ট্রাস্ট স্টোরি আগেই বসিয়ে রেখেছিল। তারা বলেছিল 100 বছর ধরে বিশ্বস্ত। আপনার পরিবার নিরাপত্তা আমাদের হাতে। আপনার যে পরিবারের নিরাপত্তা আমাদেরই হাতে। তারা এই ট্রাস্টটা এমন ভাবে করেছিল যে আমাদের বিশ্বস্ততা একদিনের না 100 বছরের। স্বাস্থ্য রক্ষা করে লাইফ বয়। জাম কিলার। আপনি যখনই স্যানিটাইজার কিনেন আপনি নিরাপত্তার গল্প কিনেছিলেন। ওই সময় মনে করছিলেন যে স্বাস্থ্য আমার রক্ষা করবে এই যে লাইফ বয় বা ডেটল। তারা ঠিক ট্রাস্ট বিল্ড করেছিল। মার্কেটিং সাইকোলজি ইন ক্রাইসিস। Crisis is the most powerful movement. This shift belief. ড্যানিয়েল কাইনম্যান এটা বলছে, বিশ্বাস পরিবর্তনের জন্য সংকট হলো সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। এই যে ক্রাইসিস মানে আপনার যে বিলিফটা শিফট করে, এইটার শক্তিশালী হয় সংকটের মধ্যে। ক্রাইসিস মুহূর্তে আপনার এটা এই বিলিফটা একেবারে স্ট্রং হয়ে যায়। মানুষ তখন যুক্তি নয়, নির্ভরতার গল্পে আশ্রয় খোঁজে। প্রতিটা সংকটে মানুষ তাদের বিশ্বাস করছে, তারা পণ্য বিক্রি করেনি, প্যানিকের ভেতর থেকে পয়েন্ট অফ পারপাস তৈরি করেছে। যখন দুনিয়া ভয় পায় তখন সবচেয়ে দামি মুদ্রা হয় একটা আশার গল্প। আর যেই ব্র্যান্ড সেই গল্প আগে বলে সেই বিপর্যয়ের মধ্যে বিজয়ী হয়। বিপর্যয় কখনো আপনার শত্রু না, যদি আপনি জানেন কিভাবে সেই বিপর্যয়ের ভেতরে মানুষের মধ্যে গল্প গেঁথে দিতে হয়। বিকজ in every global crisis there are still silent contest happening. However, control is the story controls the survival. কারণ প্রতিটি বৈশ্বিক সংকটে একটি নীরব প্রতিযোগিতা চলছে যে গল্পটি নিয়ন্ত্রণ করে। However, control story control the survivor. সেই বেঁচে থাকার নিয়ন্ত্রণ করে। আপনার ব্র্যান্ড কোন ভয় বা বিশ্বাস সংকটে রিফ্রেম করতে পারে? আপনি কিভাবে একটা নতুন হোপ ন্যারেটিভ তৈরি করছেন? আপনি কি আজ থেকে ক্রাইসিস রেডি স্টোরি টেলিং প্রস্তুত করেছেন? অধ্যায় 3-এ পোস্টকান্তন স্যার আমাদের 3টা প্রশ্ন দিলেন। আপনার ব্র্যান্ড কোনো ভয় বিশ্বাস সংকটে রিফ্রেম করতে পারে? আপনি কিভাবে একটা নতুন হোপ ন্যারেটিভ তৈরি করছেন? আপনি কি আজ থেকেই ক্রাইসিস রেডি স্টোরি টেলিং প্রস্তুত করেছেন? অথচ একটা ক্রাইসিস মুহূর্তে আপনার স্টোরি টেলিং গুলো কিভাবে হতে পারে? আপনার ব্র্যান্ডটা কিভাবে রিপ্রেজেন্ট করেন? আপনার ব্র্যান্ড কিভাবে রিফ্রেম করতে পারে? ওই সময় আমরা শুধু হতাশা দেখি, একটা প্যান্ডেমিক টাইম বা একটা সমস্যা আসলে সেটা হতাশা দেখি। কোর্স কাঞ্চন স্যার বলছে এই সময় আপনি বিল্ড করেন নিজে। কিন্তু কিভাবে? আপনি কি প্রস্তুত করতে পেরেছেন? দেখেন আমি একটা কন্টেন্ট দিয়েছি এই জায়গাটায়। তার একটা কোশ্চেন ছিল, সেই যে 3টা কোশ্চেনের অ্যালাইন করে আমি একটা কন্টেন্ট রেডি করছি। ভেবে দেখুন আপনার প্রিয় পোশাক। আমি একটা ব্র্যান্ডের এখন কন্টেন্ট রেডি করতেছি। কয়েকটা পয়েন্ট লক্ষ্য করে এই কন্টেন্ট, অর্থাৎ এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের সমন্বয় করে একটা কন্টেন্ট আমি নিজে রেডি করছি। ভেবে দেখছেন কি আপনার প্রিয় পোশাক কি? অর্থাৎ আমার একটা ক্লথ আইটেম আছে, সেটা আমি ব্র্যান্ডিং করতেছি।
এবং কিভাবে মানুষের মাইন্ডে ঢুকবো সেরকম একটা ব্যাপার। স্যার প্রশ্ন করছে, আমি আমার মতো ট্রাই করেছি। আমি এখন কন্টেন্টে যাচ্ছি যে ভেবে দেখেছেন কি আপনার প্রিয় পোশাকটি কি আপনার ত্বকের নীরব শত্রু হয়ে উঠেছে? আপনি কি ভেবেছেন? এই যে ভয়, একটা ভয় ধরালাম, একটি প্রশ্ন, আপনার সন্তান বা নিজের জন্য কোনো ফ্যাশনেবল ড্রেসটির ভেতরে লুকিয়ে আছে কোনো বিষ? এটা কি আপনি ভেবে দেখেছেন? যে ভয় ধরাই দিলাম। কম দামে কেনা ঝকঝকে রঙের পোশাক বা আপনার ত্বক ছুঁয়ে আছে দিনের পর দিন, তার কাঁচামালে মেশানো ক্ষতিকারক কেমিক্যাল বা বিষাক্ত রং আপনার ত্বকের ক্যান্সার, অ্যালার্জি বা হরমোন জনিত সমস্যার কারণ হতে পারে। আপনার অজান্তে আপনার ভালোবাসা আর যত্নের প্রতীক এই পোশাকগুলোই আপনার স্বাস্থ্যের ভিত্তি নষ্ট করে দিচ্ছে। প্রথম কি ভয় নিয়ে আসলাম, দেন তারপরে আমি এখন ইমোশনাল ট্রিগার করব। আমরা জানি এই ভয় আপনাকে কষ্ট দেয়। একজন মা হিসেবে, একজন নারী হিসেবে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ হলো নিজের প্রিয়জনের সুরক্ষা। স্টাইল জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি হলো সুস্থ জীবন। আপনি কি কখনো চাইবেন না আপনার সাজসজ্জার ছক আপনার স্বাস্থ্যের মূল্য দিয়ে পূরণ হোক? এই উদ্বেগ আর আবেগে আমরা সম্মান করি। এখানে স্যার যে প্রশ্ন করলো যে আপনার ক্রাইসিস মুহূর্তে আপনি আপনার ব্র্যান্ডটা, আপনি একটা অপরচুনিটি পেয়েছেন, এই ক্রাইসিস মুহূর্তে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, কিভাবে রিফর্ম করতে পারেন। তা আমরা একটা পিকচার রেডি করে নিলাম। আমরা এখন একটা খুব বিপদ মুহূর্তে, বাংলাদেশে বেচা কিনা হচ্ছে না বা ট্রাস্ট বিল্ড হচ্ছে না, বা ট্রাস্ট বিল্ড হইলেও মানুষের ভিতরে আসলে যে প্রোডাক্টটা, আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, সেটা একটা ক্লথ আইটেম, একটা ওমেন্স ক্লথ আইটেম বা অন্য কোনো ক্লথ আইটেম বা অন্য কোনো প্রোডাক্ট হতে পারে, দেন সেইটা কি মানুষের ভিতরে এখন বিল্ড করতে হবে। তাহলে এই ক্রাইসিস মুহূর্তে আমি তার ভিতরে ঢুকবো, তো প্রথম হচ্ছে তার ভিতরে আমি ভয় হিসেবে ঢুকালাম যে আপনি বাজার থেকে যা কিনছেন সেটা আসলেই কি যৌক্তিক, বা সেটা আপনার কতটা স্বাস্থ্যসম্মত। তারপরে আমি যে জিনিসটা নিব, এরপরে আমি এবার ভরসার জায়গা রাখবো, আমার যে ব্র্যান্ডিং আমি সেটা করবো। সেটা কি? হেলথ কার্ড ফিলোসফি, জিরো টক্সিন ফেব্রিক্স। আমাদের কাঁচামাল বা কাপড়ে কোনো ক্ষতিকারক কেমিক্যাল বা জিএজিও ফ্রি ডাই ক্ষতিকর রং ব্যবহার করা হয় না। অর্থাৎ আমি ট্রাস্ট বিল্ড করতেছি। আমার ভিতরে এই জিনিসটা নাই, যা আপনি বাজার থেকে নিয়েছেন বা অন্য কোথাও নিয়েছে, এই জিনিসটা ফ্রি আছে তো। ত্বক বান্ধব, স্কিন ফ্রেন্ডলি বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের পোশাকগুলো তৈরি করা হয়, যা আপনার ত্বককে নিঃশ্বাস নিতে সাহায্য করে এবং কোনো অ্যালার্জেটিক বা অস্বস্তি তৈরি করে না। পরীক্ষিত গুণমান, প্রতিটি ড্রেস দীর্ঘস্থায়ী হবে এবং বারবার ধোয়ার পরেও স্বাস্থ্যসম্মত গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। আমরা সেই মানের নিশ্চয়তা দিই। অর্থাৎ এখানে প্রথম কি ভয় ধরালাম, তারপরে ট্রাস্ট বিল্ড করলাম, ইমোশনাল জায়গায় গেলাম। এখন এখন হচ্ছে ট্রাস্ট বিল্ডের দিকে যাব, মানে ইমোশনাল ট্রিগার করলাম যে আমাদের এই জিনিসগুলো আছে, আপনি যেখান থেকে কেনেন না কেন এই যে জিনিসগুলো দেখেই নেন, ব্যাপারটা এরকম একটা মেসেজ দেওয়া। লাস্টে ট্রাস্ট বুস্টার, ট্রাস্ট চ্যালেঞ্জে আমরা আসা, আজই আমাদের একটি স্বাস্থ্যসম্মত পোশাক কিনুন। যদি মান ও স্বাস্থ্যের ব্যাপারে আপনি সন্তুষ্ট না হন তবে সহজেই ফেরত দিন। এখানে আমরা রিটার্ন পলিসি রেখেছি, অন্যান্য জিনিস যেটা আমাদের সাধ্যের মধ্যে সেটা আমরা রেখেছি একটা ট্রাস্ট বিল্ড করার জন্য। দেখুন না, আমাদের কাস্টমারের হাসি, অর্থাৎ আমি এইবার যে আমার সোশ্যাল মিডিয়া যেগুলো আপলোড করেছি বা তারা ফিডব্যাক দিয়ে সেই জিনিসটা দেখাবো। ত্বক ও স্বাস্থ্যের সাথে আপোষ নয়। আমি আবার একটা ট্রিগার করলাম, আপনি যাই কেনেন না কেন ত্বক এবং স্বাস্থ্যের সাথে কখনোই আপোষ করা যাবে না। তাহলে এখানে কি প্রথম আমি ভয় ধরালাম, আমার যে ব্র্যান্ড, আমি যেটা কন্টেন্ট রেডি করলাম তখন কি একটা ভয়ের, তার ওই প্রত্যেকটা মানুষ যখন একটা প্রোডাক্ট নিতে যাবে, এখন এখন ক্লোথ আইটেম আমি নিতে যাব, তখন এই ভয়টা তো আমার ভিতরে কাজ করবে, আসলেই কি এই জিনিসটা আমি নিচ্ছি এটা তো সেফ কিনা, এটা আমি ট্রিগার করলাম। দেন তারপরে আমরা চলে গেলাম পরবর্তী স্টেপে। যাওয়ার পরে তার ভয়ের ঢুকে এইবার তার ইমোশনাল হিট করলাম যে এইরকম এই প্রোডাক্ট গুলো এইভাবে, আমাদের প্রোডাক্ট গুলো এইভাবে দিচ্ছি, একটু একটু ট্রাস্ট বিল্ড হচ্ছে। এন্ড দেন লাস্টে একেবারে প্রপার বুস্টার হিসেবে ব্যবহার করলাম, যে আমরা রিটার্ন পলিসি রেখেছি, অন্যান্য জিনিস রেখেছি, আমাদের আমাদের সোশ্যাল মিডিয়ার যে এগুলো আপনি দেখেন ট্রাস্ট বিল্ড হয় কিনা। লাস্টলি দেখা যাচ্ছে আস্তে আস্তে ও নিবে।